হ্যাঁ, তো আমরা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা সাপ্লাই দিতে চাচ্ছি। তো গ্রাউন্ড ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্য আমাকে একটা টিউবওয়েল খনন করতে হবে, যেখান থেকে মাটির নিচ থেকে আমরা পানি উঠাবো। তো টিউবওয়েলটা হ্যান্ড টিউবওয়েল নিশ্চয়ই হবে না, কারণ আমরা সেখানে হিউজ একটা পানির দরকার আছে, হ্যান্ড টিউবওয়েল দ্বারা কাজ চলবে না। তো আমাদেরকে হচ্ছে পাম্প বসে সেখান থেকে পানি তুলতে হবে। তো সেটাই আমরা দেখবো তাহলে, যে সেটা ডিজাইনটা আমরা কিভাবে করব। এখন কথা হচ্ছে, সেটা ডিজাইন আবার কি জিনিস? তোমরা বলো যে টিউবওয়েল ডিজাইন, সেটা বলতে কি বুঝো? তোমাদের এখন কি মনে হচ্ছে? আসলে তোমরা তো বুঝো না, বাট যতটুকু আন্দাজ করতে পারো যে কি মনে হয় কি হতে পারে। স্যার, অ্যাডেকুয়েট অ্যামাউন্টে পানি সাপ্লাই করার জন্য টিউবওয়েলের ডেপথ এবং পাইপের ডায়ামিটার কত হতে হবে সেরকম? হ্যাঁ, ঠিক আছে। যে কতটুকু নিচে আমাকে পানি পাবো আমি, সেটা বের করতে হবে। তারপরে সেখান থেকে পানিটা কিভাবে তুলবো, পাম্পের মাধ্যমে। তো পাইপটা ডায়ামিটারটা কত হওয়া উচিত, পাইপের ম্যাটেরিয়ালটা কোন ধরনের ম্যাটেরিয়াল হওয়া উচিত, পাইপ কি স্টিলের পাইপ ইউজ করব, নাকি আমি হচ্ছে আহ বা ইউপিভিসি পাইপ বা আরো অন্যান্য পাইপ আছে সেগুলো ইউজ করব। তারপরে হচ্ছে কত দিনে আমাকে পানি তুলতে হবে, মানে কত হারে, কত ফ্লো রেটে আমাকে পানি তুলতে হবে আমার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড ফিল আপ করার জন্য। বা কয়টা এরকম টিউবওয়েল খনন করতে হবে আমার টোটাল ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের পানির ডিমান্ডটা ফিল আপ করার জন্য। তো এগুলাই হচ্ছে আসলে ডিজাইন, সংক্ষেপে যদি বলি। আরো বিস্তারিত আছে, তো আমরা একটু যদি দেখি। প্রথমে কিছু জিনিস, গ্রাউন্ড ওয়াটার কি জিনিস তোমরা তো বুঝোই, বাট গ্রাউন্ড ওয়াটারটা যেখানে থাকে সেটার নাম হচ্ছে কি অ্যাকুইফার। তো অ্যাকুইফারটা দুই প্রকার হতে পারে, একটা আনকনফাইন্ড অ্যাকুইফার, কনফাইন্ড অ্যাকুইফার। দুইটার ভিতরে পার্থক্য বলতে পারবা তোমরা? আশা করি পারার কথা, এগুলা এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং শিখছো। আনকনফাইন্ড অ্যাকুইফার এবং কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে পার্থক্য। স্যার কনফাইন্ড একেবারে মেবি রিং পারমিয়েবল মেম্বার দিয়ে আটকানো থাকলে ওটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার, আর যদি পারমিয়েবল কোনো মেম্বার না থাকে, মানে ব্লকড না থাকে, দেন হচ্ছে ইমপারমিয়েবল। আচ্ছা, আর কেউ কিছু বলবা? বা ও যেটা বলছে সেটা কি ঠিক আছে? জি স্যার, ঠিকই আছে মনে হয়। অন্য আর কিছু অ্যাড করতে চাও কেউ? আনকনফাইন্ড অ্যাকুইফার এবং কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে পার্থক্য। আচ্ছা, যে বলছো সে কি কথাটাই কি এটা, মানে কনফাইনিং বেড যেটা আছে এটাকে তুমি কি পার্মিয়েবল লেয়ার বলছো না ইমপারমিয়েবল লেয়ার বলছো? ইমপারমিয়েবল লেয়ার হলে ওটা পানি ফ্লো করতে পারবে না, মানে এক লেয়ার থেকে আরেক লেয়ারে, তখন ওটা কনফাইন্ড কনফাইন্ড অ্যাকুইফার বলে। এখন এটা কি হচ্ছে পার্মিয়েবল লেয়ার না ইমপারমিয়েবল লেয়ার, সেটা আমার। আমার তো মনে হয় ইমপারমিয়েবল। হ্যাঁ, আরেকজন যে পার্মিয়েবল বলছো সেটা কিন্তু না, এটা পার্মিয়েবল না, এটা হচ্ছে ইমপারমিয়েবল লেয়ার থাকে, যার কারণেই আমরা এই লেয়ারটায় কখনো পৌঁছাইতে পারি না, মাটির এই লেয়ারটায় পৌঁছাতে পারি না। এখানে হয়তো কোনো রক বা হিউজ কোনো একটা জিনিস আছে যেটা অভেদ্য, আমরা ভেদ করতে পারি না, সেখানে আমরা যেতে পারি না। হয় এখানে হচ্ছে আমরা তোমার যদি খনন করতে চাই এই পর্যন্ত এই লেয়ারে আমরা হচ্ছে কিন্তু পাইপ প্রবেশ করাতে পারি না, কারণ এই লেয়ারটা অনেক শক্ত থাকে। এবং যেহেতু এই লেয়ারটা শক্ত থাকে এবং পারমিয়েবল না এটা, তাহলে এই পানি যে প্রেসারে থাকবে আর এই পানি কি সেম প্রেসারে থাকবে? কি মনে হয় তোমার? না স্যার, প্রেশার চেঞ্জ হবে। কোনটায় বেশি প্রেসার হবে? যেটাতে ডেপথ বেশি। ডেপথ বেশি, সেটা তো হচ্ছে ইসের প্রেসার বলতেছে। ওভারবার্ডেন প্রেসারের কারণে যে ভিতরে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে। সেটা কিন্তু আসলে পানিতে তো সেটা, এখানে তো পানিটা ঠিক এরকম নদীর মতো নয়, পানিটা আছে কি মাটির কণার ফাঁকের মাঝখানে মাঝখানে। এখানে কিন্তু মাটি আছে, এরকম পানি থাকে না কিন্তু। পানিটা থাকে এখানে অনেক, এখানে আসলে মাটি মাটিই থাকে, মাটির ভিতরে মাটির যে ভয়ের অংশটা থাকে সেখানে পানিটা থাকে। এখানেও সেম কথা বলে, একদম পুরো ফাঁকা জায়গা, তার ভিতরে পানি নদীর মতো না, এরকম থাকে না। এটা ওই যে কৌশিক পানি বলে যদি বাংলায় বলি,
বা পোর থাকে সেই পোর গুলা স্যাচুরেটেড অবস্থায় থাকে। পোর মানে ভয়েড, দুইটা কণার মাঝখানে, মাটির কণার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে। তো সেক্ষেত্রে তোমরা যে গামা এইচ সূত্রটা হিসাবে চিন্তা করতেছো যে ওভাবে পানির প্রেসার বটমে বেশি থাকবে, সেটা আলাদা জিনিস। বাট সেটা তো এ জায়গায় বটমে বেশি থাকবে, এ জায়গায় বটমে বেশি থাকবে। আমার কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনটা বেশি প্রেসারে থাকবে, আরেকটু ওটা বাদ দিন, বা দুইটাই সমান থাকবে না। আচ্ছা, চিন্তা করো এটা হচ্ছে কনফাইনিং গেট, মানে আটকানো অবস্থায় আছে। একটা চিন্তা করো কোকা কোলার একটা ক্যানের কথা চিন্তা করো, সেখানে ক্যানটা আটকানো অবস্থায় আছে, তাহলে ভিতরে প্রেসারটা বেশি থাকে। আর এটা হচ্ছে খোলা অবস্থায় আছে, এই পাশে কোনো তার লেয়ার নাই, আটকানোর কোনো লেয়ার নাই, নিচে একটা বটম লেয়ার আছে, এই পাশে কোনো লেয়ার নাই, তাহলে এখানে সে আসলে অ্যাটমসফেরিক প্রেসারে আছে। অ্যাটমসফিয়ারে যে প্রেসার কাজ করে, এখানেও এই লেয়ারের উপরে সেই রকমই প্রেসার কাজ করতেছে, বাট এখানে এটা একটা চাপের মধ্যে আছে, একটা প্রেসারের মধ্যে আছে এই লেয়ারটা দ্বারা, দুই লেয়ারের দুই পাশ দিয়ে, যার ফলে এটার ভিতরে হয়তো গ্যাসটা জমা থাকতে পারে, এর কারণে সে হয়তো একটা ভালো বেশ প্রেসারাইজড অবস্থায় থাকে। তো যদি তুমি হচ্ছে এইখানে ইমাজিন করো, চিন্তা করো যে এখানে তুমি হচ্ছে একটা পাম্প, সরি পাম্প না, একটা পাইপ ধরে ঢুকাইতে পারলা। পাইপ ঢুকাইলে দেখবা এই পানিটা, ধরে নিলাম, ইমাজিন করলাম, এখানে তো ঢুকাইতে পারবো না, বা ধরে নিলাম যে এখানে যদি আমি একটা পাইপ প্রবেশ করাইতে পারি, তাহলে তার পানির লেভেলটা নিজের প্রেসারের কারণে, এই প্রেসারের কারণে, পাম্প দিয়ে না, এই প্রেসারের কারণে পানিটা এই পর্যন্ত উঠে যাবে। তো এই লেভেলটাকে বলা হচ্ছে পটেনশিওমেট্রিক সারফেস বা পিজোমেট্রিক সারফেস। আর আনকনফাইন্ড অ্যাকুইফারের সর্বোচ্চ যে পানির লেয়ারটা থাকে, টপ লেয়ার, সেটাকে আমরা বলি ওয়াটার টেবল। ওকে, তো আনকনফাইন্ড অ্যাকুইফারে যদি আমি পাইপ ঢুকাইতে পারি বা কোনো কূপ খনন করতে পারি, সেটাকে আমরা বলি ওয়াটার টেবল ওয়েল। আর যদি আমরা কখনো অন্য কোনো অ্যাডভান্স পদ্ধতিতে আমরা যদি হচ্ছে এই কনফাইন্ড অ্যাকুইফারেও পাইপ ঢুকাইতে পারি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আর্টিসিয়ান ওয়েল। তাহলে এটাকে বলে ওয়াটার টেবল ওয়েল, আর কনফাইন্ড অ্যাকুইফারে যদি থাকে কোনোটা, তাহলে সেটাকে আমরা বলি আর্টিসিয়ান ওয়েল। আর আর কি আছে, আর তো তেমন কিছু নাই এখানে, বাকি জিনিস হচ্ছে তোমরা বুঝো। ওকে, স্যাচুরেটেড কথাটার মানে হচ্ছে কি, যে এই পানিটা কিন্তু এভাবে নাই, আমি বলছিলাম যে পানিটার এখানে ভয়েড আছে, ভয়েডটা স্যাচুরেটেড অবস্থায় আছে, সেটা যে পোরগুলা কমপ্লিটলি পানি দ্বারা ফিল আপ, সে অবস্থায় আছে। ওকে, তাহলে নেক্সট আর কি আছে দেখি। এই একই কথা বলছে যা আমি বললাম, সেগুলো এখানে লেখা আছে। ওকে, ওকে, যে পিজোমেট্রিক সারফেস বা পটেনশিওমেট্রিক সারফেস, যে ইমাজিনারি একটা সারফেস, ধরে নিলাম যে পানি যদি আমি এখানে পাইপটি ঢুকাইতে পারি, তাহলে পানিটা এই লেভেলে উঠবে, সেই লেভেলটাকে বলতেছে হচ্ছে পটেনশিওমেট্রিক সারফেস। আচ্ছা, এবার কথা হচ্ছে ওকে, ডিজাইনিং বলতে কি বুঝো, তোমরাই বলছো যে স্যার বিভিন্ন ডাইমেনশন বের করা, পাইপের ডায়ামিটার বের করা, তারপর হচ্ছে পাইপের লেন্থ বের করা, কতটুকু নিচে আমি পাইপটা দিব সেটা বের করা, এগুলা, এবং কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা পাইপের ক্ষেত্রে, সেটা। এখন আসি, একটা গুড ডিজাইন বলতে কি বুঝো। আমি একটা ভালো ডিজাইন করতে পারছি পাম্পটাকে, বা এই যে জিনিসটা আমরা ডিজাইন করতেছি, সেই জিনিসটা আমি ভালোভাবে ডিজাইন করতে পারতেছি, ওয়েল ডিজাইনটা ভালোভাবে করতে পারলাম বা ভালোভাবে করতে চাই, তাহলে আমার কি কি জিনিস মাথায় রাখা উচিত বা কি কি জিনিস মেনটেন করা উচিত, কি মনে হয় তোমার? বলতে পারবা? সারফেস ওয়াটার যাতে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট করতে না পারে সেটা ইনশিওর করা। সেটা তো আসলে আমাদের হাতে নাই, কারণ সারফেস ওয়াটার বা সার্ভিসের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হতেই পারে, কারণ এখানে তো আমি কত জায়গায় প্রোটেকশন দিব, প্রোটেকশন দেওয়ার কোনো সিস্টেমও নেই। জাস্ট ওয়েলটার আশেপাশে মানে ভালো করে সিল করে দাও যাতে পানি সিপ করতে না পারে। না, আমি তো এখানে তো ওয়েল দিয়ে আমি গ্রাউন্ড ওয়াটার তুলতেছি, এখানে সার্ফেস ওয়াটার যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। মানে সার্ফেস ওয়াটার তো যে কোনো জায়গায় দিয়ে যেতে পারে, কিন্তু সেটা তো আসলে আমার আটকানোর সিস্টেম নেই, এখানে আটকে দিলে লাভ হবে কি, এটাতে দিক দিয়ে ধরবে, মানে যদি ওরকম কন্টামিনেট হওয়ার চিন্তা ভাবনা থাকে। আমি বলতেছি যে ওয়েলটাকে আমি ডিজাইন করবো, তো ওয়েলটা ডিজাইন আমার ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এটা বলতে কি বুঝো বা কি আন্দাজ করো? আর কেউ, অন্য কেউ? সবাই কথাবার্তা বলতে হবে না,
বলো। স্যার আশেপাশে যদি কন্টামিনেন্ট কিছু থাকে সেক্ষেত্রে আমরা এই কনফাইন্ড একুইফার ইউজ করব। কনফাইন্ড একুইফারটা তো আসলে করা সম্ভব নাকি জানি না, আমি যতটুকু জানি যে না এটা সম্ভব না, এবং যদি সম্ভব হয়ও সেটা আসলে খরচ বেশি বেশি পড়বে। ইমপারমিয়েবল লেয়ার ইউজ করলেই তো হচ্ছে। ইমপারমিয়েবল লেয়ার তো এখানে আছে, তুমি এটাকে ভেদ করবা কিভাবে? এটাকে ভেদ করার মতো তোমার হয়তো নাই, বা ভেদ করতে যত খরচ হবে সেটা হয়তো এখান থেকে পানি উঠিয়ে সে তার চেয়ে অন্য খরচে আমি পানি সারফেস ওয়াটার ইউজ করতে পারি। স্যার সার্ভিস লাইফ বেশি হবে। সার্ভিস লাইফ বেশি হবে এটা বলতে কি বোঝাচ্ছ, একটু এলাবোরেট করতে হবে। স্যার পাইপের ডিউরেবিলিটিটা বেশি আচ্ছা ওইটু বলো যে বলছি। স্যার যেটা ডিজাইন করব ওটা যেন একটা মানে লং টার্ম সার্ভিস দিতে পারে। হ্যাঁ, যেটা ডিজাইন করব সেটা যদি হচ্ছে 2 দিন পর পর নষ্ট হয়, বা ধরো 1 বছর পর নষ্ট হয়ে গেল, পানি তুলতেছে না, বা যে হারে পানি তোলার কথা সেই হারে পানি উঠতেছে না, তাহলে সেটা একটা ভালো ডিজাইন না। তাহলে আমাকে সেভাবে চিন্তা করতে হবে যে আমি যে হিসাব তোমরা করছো, তোমাদের মনে হয় গ্রুপ ওয়াইজ কি দেওয়া আছে, ডিজাইন লাইফ কত, তোমরা যে ফিউচার ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করছো, কত ডিজাইন লাইফ ধরছো তোমরা, ডিজাইন পিরিয়ড কত ধরছো তোমরা ফিউচার ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করার সময়, কত বছর পরে ফিউচার পপুলেশন ক্যালকুলেশন করছে এবং তার পানির ডিমান্ড বের করছে? 20 বছর 20 ইয়ার। সবাই কি সেম ছিল? 10 আর 20 তো স্যার 20 ইয়ার্স ছিল। আচ্ছা সবার কি সেম না গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা ছিল? সবার সেম ছিল স্যার। সবার সেম ছিল। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে আমরা হয়তো আগের ডাটাটাই ইউজ করতাম, যেহেতু সবার সেম ছিল তো আমি হয়তো এই ডাটাটা চেঞ্জ করে দিব। তবে এটা মানে জিনিসটা হচ্ছে কি, তুমি যে কয় বছর ধরে ডিজাইন করবা চিন্তা করছো, যে কয় বছর চিন্তা করতেছো যে ওই ইন্ডাস্ট্রিটা ইউজ করবা, সেটাকে আমরা হচ্ছে বলতেছি ডিজাইন লাইফ। তো সেই ডিজাইন লাইফ হিসাবে তোমার পপুলেশন ক্যালকুলেশন করছো, তার পানির ডিমান্ড ক্যালকুলেশন করছো। তো ঠিক 20 বছরের কথাটাই যদি বলি, যে 20 বছর ধরে তুমি ডিজাইন করছো, তার মানে কি যে 20 বছর তুমি ওখানে ওই ওয়েলটা দ্বারা সার্ভিস তোমার নিতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে। আর না হলে তুমি যদি 10 বছর করো, তার মানে 10 বছর পরে আবার হচ্ছে এটাকে মেইনটেনেন্সের প্রয়োজন হবে, বা 10 বছর পরে আবার নতুন একটা কূপ খনন করতে হবে, কারণ 10 বছর পরে নিশ্চয়ই পানিটা এই লেভেলে নাও থাকতে পারে। এখন এই লেভেলে আছে, 10 বছর পরে পানিটা লেভেল হয়তো নিচে নেমে যাবে, তখন হয়তো এই কূপটাকে আরো নিচে খনন করতে হবে। তো এই একটা জিনিস গেল যে লং সার্ভিস লাইফ যাতে থাকে। ওকে, এখন আরেকটা যদি বল, আরেকটা কি বলতে পারবা অন্য আর কোনো? কস্ট ইফেক্টিভ হলো। কস্ট ইফেক্টিভ বলতে কি বোঝাচ্ছ? স্যার কম খরচে বেশি দিন যেন টিকে, এটা করা লাগবে। বেশি বেশি খরচ যেন না হয় আমার, মেইনটেনেন্স কস্ট বা স্যার হচ্ছে বোরহোল তৈরি করার কস্ট সবকিছু মিলিয়ে। যে ধরো তোমাকে কি একজন বললো, ধরো মিস্ত্রি দিয়ে করাইলে টাকা কম খরচ, ওকে, প্রথমে ইনিশিয়াল কম খরচ, হ্যাঁ ইনিশিয়ালি তেমন কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, কিন্তু যদি চিন্তা করো যে এরপরে মেইনটেনেন্সে যদি খরচ বেশি বেড়ে যায়, মানে 2 বছর পর পর বা 6 মাস পর পর এটাকে মেইনটেনেন্স করতে হচ্ছে, বিভিন্ন খরচ চলে আসতেছে তখন, তাহলে এটা কস্ট ইফেক্টিভ হলো না। আবার তুমি ধরো একজন খুব নামি দামি ইঞ্জিনিয়ার দিয়ে করাচ্ছ, বা ধরো এমন কোন ইঞ্জিনিয়ার দিয়ে করাচ্ছ যে সে অনেক হিউজ একটা ইনিশিয়ালি অনেক একটা, এরকম হয় না নরমাল এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, ইনিশিয়ালি অনেকটা বেশি খরচ দিতে হচ্ছে, সেটাও কিন্তু আসলে আবার কস্ট ইফেক্টিভ না। দুইটার কথাই মাথায় রাখতে হবে। ওকে, তো আগের বার বলছিলে কি রোল নাম্বার কত, 24 নাকি মালিহা? জি স্যার। আর এরপরে ইমতিয়াজের রোল কত, 17? 17 স্যার। আচ্ছা, তো এটা কি নিচ্ছি, এটা নিচ্ছি হচ্ছে যে তোমরা ক্লাস অ্যাটেন্ডেন্সের যে একটা ক্লাস পারফরম্যান্স আছে, সেটা যে ক্লাসে কতটা তোমরা পার্টিসিপেট করতেছো, আজকে যা বলতেছি সেটা কতটা তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো এবং কতটা তোমরা হচ্ছে সেটা বুঝতে পারতেছো, সেটা এভাবে আমি কিছু কোশ্চেন করবো, নর্মাল কোশ্চেন যেটা সবার পারার কথা, আর কিছু হয়তো ট্রিকি টাইপের কোশ্চেন থাকবে, তো সেটা যদি বলতে পারো কিন্তু আরো ভালো হবে। ওকে, তো এবার আসি, তাহলে গুড ডিজাইন বলতে আমরা কি বুঝলাম সেটা। আর একটা জিনিস আছে, সেটা হয়তো তোমরা ড্রোডাউন নাম শুনছো?
ড্র ডাউন। স্যার ওয়েল থেকে পানি তোলার সময় আশেপাশে ওয়াটার লেভেলটা যতখানি নিচে নেমে যায় ওটাকে ড্রডাউন বলা হয়। হ্যাঁ, যে ওয়েল থেকে আমি যদি এখানে পাম্প করি, এখন পাম্প করি না, ধরো পাম্প করলাম, পাম্প করে পানি যদি উঠাই নি তখন পানির লেভেলটা কমে যাবে, এরকম হয়ে যাবে পানির লেভেলটা। তাহলে এই হাইট যতটুকু কমে গেল সেই হাইটটাকে বলতেছি আমরা হচ্ছে ড্র ডাউন। ওকে, তো তোমরা কি কম ড্র ডাউন চাও না বেশি ড্র ডাউন চাও? বেশি। বেশি ড্র ডাউন চাও? বেশি ড্র ডাউন হলে তো ধর এরকম হয়ে গেল, তখন তো পাম্প পানি পাবে না, এখান থেকে পাইপ নাই, তাহলে পানি তুলবে কিভাবে? স্যার কম ড্রডাউন চাই স্যার। কম ড্র ডাউন চাও, যে এখানে যাতে ইফেক্ট না হয়, যে এখানে পানির লেভেলটা যে লেভেলে আছে এই লেভেলেই যাতে থাকে, সে বেশি যেন নিচে না নামে পাম্পিং করার সময়। আমরা কম ড্র ডাউন চাই। আচ্ছা, কম ড্র ডাউন যদি করতে চাও তাহলে কি এখানে বেশি পানি পাবা না কম পানি পাবা? উপরে যে পানিটা পাবা কম পানি পাবো। মানে কম স্পিডে যদি তুলো কম ড্র ডাউন হবে, বেশি স্পিডে তুললে বেশি ড্র ডাউন হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে যদি পানি কম আসে তাহলে তো হলো না, কারণ তোমার পানিরও তো একটা ডিমান্ড আছে, যে আমাকে প্রতিদিন, তোমরা হয়তো ক্যালকুলেট করছে এভাবে যে পার দিনে তোমাকে এত পানি তুলতে হবে। তো তুমি যদি এত অল্প অল্প করে পানি তুলো তাহলে তো লাভ হচ্ছে না। তাহলে আসলে কি চাচ্ছ তোমরা, বা কি চাওয়া উচিত তোমাদের? স্যার হয় আমাকে আরো ডেপথ বাড়াতে হবে ওয়েলের, অথবা অনেক বেশি পরিমাণে ওয়েল তৈরি করতে হবে আরো কয়েকটা। আচ্ছা, এটা তো সলিউশন, আপাতত চাওটা কি এটা হচ্ছে বলতে হবে। আমার যে পরিমাণে রিকোয়ারমেন্ট পানির আছে সেটা যাতে ফুলফিল হয় প্রপারলি। হ্যাঁ, এবং সাথে ড্র ডাউনও কম হয়, এটা চাও নাকি? জি স্যার। জি স্যার। ড্র ডাউনও কম চাচ্ছি, সাথে আবার চাচ্ছি যে পানিটাও যাতে আমি মোটামুটি একটা ভালো হারে বা ভালো ফ্লো রেটে আমরা পানিটা তুলতে পারি। তার মানে আসলে এই যে একদিনে, বা ধরো একদিনের কথাই বলি আপাতত, একদিনে যতটুকু পানি তুলতেছো তুমি, বা একটা পাম্প থেকে যতটুকু পানি তুলতে পারবা সেটাকে বলে হচ্ছে ইল্ড, ইল্ড ক্যাপাসিটিটা। যে একদিনে, একদিনে হতে পারে, এক সেকেন্ডে হতে পারে, এক মিনিটে হতে পারে। ধরো একদিনে যদি বলে দিই 1000 লিটার পানি তুলতে পারে একটা পাম্প থেকে, সেটা হচ্ছে তার ইল্ড ক্যাপাসিটি। তো তুমি যদি সেটাকে মানে সেটাকে সেকেন্ডে নিয়ে আমাকে বলো, সেটাও তার ইল্ড ক্যাপাসিটি। ইল্ড ক্যাপাসিটি জিনিসটা কি বুঝলাম, যেটা হচ্ছে একটা ওয়েল থেকে একদিনে বা এক সেকেন্ডে বা একক টাইমে আসলে সে কতটুকু পানি তোমাকে দিতে পারতেছে, বা তুমি সেখান থেকে কতটুকু পানি উত্তোলন করতে পারতেছো। তার মানে তুমি চাও মিনিমাম ড্র ডাউন, বাট ইলটাও আবার বেশি চাও, ম্যাক্সিমাম ইল চাও। এখন কথা হচ্ছে সেটার সলিউশনটা কি? এভাবে তো সলিউশন আমরা দেখতে পাচ্ছি না, ও একটা সলিউশন বলছে। কি সলিউশন বলছো তুমি? স্যার আরো ওয়েলের ডেপথ বাড়াতে হবে যাতে ড্রডাউন হলেও সেটা পাইপের নিচে চলে না যায়, অথবা আমাকে বেশি ওয়েল তৈরি করতে হবে আরো কয়েকটা। বেশি ওয়েল তৈরি করলে তো আসলে লাভ নেই, কারণ বেশি ওয়েল তৈরি করলে তারাও তো ড্র ডাউন করবে, তখন তো এখানেও ড্র ডাউন হবে। স্যার ড্রডাউন তো পুরো সারফেস জুড়ে হয় না, একটা মানে কার্ভে উপরে উঠে কিছু দূর পরে এটা আবার হ্যাঁ, এই আগের যে ধরো লেয়ারে ধরে চলে আসে নিলাম না। যে, ধরে নিলাম যে এতটুকু, এখানেও তো একটা ড্র ডাউন হবে, কিছু না কিছু তো একটা ড্র ডাউন হবে। স্যার ওই ড্রডাউন এরিয়ার বাইরে তৈরি করব যাতে দুইটা ড্রডাউন ক্রস না করে একটার উপর। সেটা তো রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স তোমরা বলে থাকো, যে এখান থেকে এতটুকু হচ্ছে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, সেটা তারপরে তোমরা এটা দিবা, ঠিক আছে কথাটা। কিন্তু সেখানেও তো আসলে তো একই, ধরো একটা বালতি, একটা বালতি দিয়ে যদি সব দিক দিয়ে পানি তুলো তো আলটিমেটলি তো পানির হার কম দিতে থাকবে। তাহলে সলিউশনটা কি আছে? সলিউশনটা আসলে আমাদের হাতে নাই। সলিউশনটা হচ্ছে, যদি এখানে পানির লেভেলটা, মানে পানিটা এখানে যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে আমি হয়তো ভালো একটা ক্যাপাসিটিতে তুলতে পারবো। ধরো চিন্তা করো, একটা গ্লাস দিয়ে হচ্ছে যে একটা স্পিড, একই যে স্পিডে তুমি পানি তুলতেছো একটা স্ট্র দিয়া, একটা গ্লাস থেকে একটা যে স্পিডে পানি তুলতেছো স্ট্র দিয়া, তুমি যদি সেই স্পিডে বালতি থেকে পানি স্ট্র দিয়ে উঠাইতে চাও তাহলে কি রোডাউন কোনটাই কম বা বেশি হবে? বালতিতে রোডাউন বেশি হবে নাকি গ্লাসে রোডাউন বেশি হবে? গ্লাসে বেশি হবে স্যার। ক্লাসে বেশি হবে স্যার। গ্লাসে বেশি হবে। কম হবে কোথায়? বালতিতে, কারণ বালতিতে পানি অনেক বেশি আছে। তো যদি আমার হচ্ছে এখানে বেশি পরিমাণে পানি থাকে, বা অ্যাকুইফার থিকনেস, থিকনেস কোনটাকে বলি, যে পানি এই যে এতটুকু, এটাকে হাইটটাকে বলতেছে, তার ডেপথটাকে বলতেছে না থিকনেস। অ্যাকুইফার থিকনেস যাতে বেশি হয় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য কি অপশন? বৃষ্টিপাত ভালো হতে হবে, আমাদের পানিটাও ইউজ করতে হবে ওভাবে করে, এবং এখান থেকে পানিটা যাওয়ার পথ তৈরি করে দিতে হবে। যেমন আমাদের ঢাকা শহরে জলাবদ্ধতা হচ্ছে, পানিটা কিন্তু মাটিতে যাওয়ার কোনো অপশন পাচ্ছে না, কারণ মাটিতে আমরা সব কনক্রিটিং করে রাখছি। তো মাটিতে যাওয়ার পারমিয়াবিলিটিও দিতে হবে। এতটুকু আমাদের করার আছে, বাকিটা তো আল্লাহর হাতে। ওকে,
তো সেভাবে করে তোমরা ঢাকা শহরে যদি চিন্তা করো দেখবা যে ঢাকা শহরে কিন্তু আমরা জানি যে প্রতি বছরই পানির লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এক পর্যায়ে এখন যেখানে পানি পাওয়া যায়, মানে 10 বছর আগে যেখানে পানি পাওয়া যেত এখন আর সেখানে পানি পাওয়া যায় না, কারণ হচ্ছে আমরাই। ওকে, তো আমরা বুঝলাম যে আসলে আমরা গুড ডিজাইন বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো এখানে যে আমরা পারফরমেন্সটা ভালো হতে হবে। পারফরমেন্স মানে কি, যে আমি ইল্ড চাচ্ছি বেশি বা ড্র ডাউন চাচ্ছি কম, বাকি দুইটা তোমরা বলছো। ওকে, এরপরে আমরা আসি কি আছে, এবার আমরা দেখি যে ওয়েল আমরা ডিজাইন করব কিভাবে, এবং ডিজাইন করার জন্য কি কি স্পেসিফিক ভাবে, আগে তো বলছো তোমরা সংক্ষেপে যে আমার পাইপের ডায়ামিটার, পাইপের লেন্থ বের করতে হবে। এখন যদি স্পেসিফিক ভাবে দেখি তাহলে সুবিধা হবে মনে হয়। প্রথমে আমাকে পানিটা কত, মানে আমার যে কূপটা খনন করবে সেই কূপটা কত দূর পর্যন্ত নিতে হবে, বা কত দূর পর্যন্ত গ্রাউন্ড সারফেস থেকে আমরা নিব সেটা আমার বের করতে হবে। তাহলে আমাকে সেখানে ডেপথটা বের করতে হবে, ডেপথ অফ ওয়েল বা ওয়েলের ডেপথ। আমরা সকল ডেপথ ক্যালকুলেশন করব কোন লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে করলে বেটার, নর্মাল লেভেল থেকে করলে বেটার? স্যার গ্রাউন্ড লেভেল থেকে। গ্রাউন্ড লেভেল থেকে। আমাদের সমস্ত ক্যালকুলেশন আমরা করব গ্রাউন্ড লেভেল থেকে। তার মানে আমি গ্রাউন্ড লেভেল থেকে কত নিচ পর্যন্ত আমাকে কূপটা খনন করতে হবে। এরপরে আসি আর কি কি জিনিস থাকে একটা ওয়েলের ভিতরে, যদি খেয়াল করো এখানে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পাইপ আছে। এই পাইপটাকে বলে হচ্ছে কেসিং পাইপ, যে পাইপটার ভিতরে কোনো ছিদ্র নাই, এটা দিয়ে আসলে পানি ঢোকে না, এখান থেকে পানি ঢুকতে পারে না। ধর এখানে ওয়াটার টেবিল আছে, বাট এখান থেকে পানি ঢুকে না। পানি ঢোকার জন্য নিচে আমরা আর একটা হচ্ছে পাইপ দেই, এই যে পাইপটা, এটা না, একটু যদি দেখাই, এতটুকু এতটুকু একটা ডট করা দেখতে পাচ্ছ পাইপ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেইনার পাইপ অথবা হচ্ছে ওয়েল স্কেল। আমরা আজানের পরে মনে হয় কথা, আজানটা শেষ হয়ে এরপরে কথা বলবো। হ্যাঁ, ওকে, তো আমরা শুরু করি আবার। তাহলে একটা পাইপ আমি পাইলাম হচ্ছে কেসিং পাইপ, যেটা লাল কালি দিয়ে দেখাচ্ছি উপর পর্যন্ত। তারপরে একটা হলুদ কালি দিয়ে দেখাইলাম আমি হচ্ছে একটা স্ট্রেইনার পাইপ বলে, অথবা স্ক্রিন, ওয়েল স্ক্রিন বলে, দুই নাম হতে পারে, একটা হচ্ছে ওয়েল স্ক্রিন অথবা স্ট্রেইনার পাইপ। ওকে, এখন পানিটা তাহলে কোথা থেকে ঢুকে? পানিটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে ছিদ্র ছিদ্র আছে ছোট ছোট, এখান থেকেই পানিটা আসলে ঢুকে। কেসিং পাইপ দিয়ে কোনো পানি ঢুকে না, এখান থেকে পানিটা ঢুকে, স্ট্রেনার থেকে পানিটা ঢুকে, সেটা এখান থেকে পানিটা হয়ে এরপর উপরে চলে যায় কেসিং পাইপ হয়ে। তার নিচে আলাদা একটা আমরা ব্ল্যাঙ্ক পাইপ দিয়ে থাকি, সেটা আপাতত ব্ল্যাঙ্ক পাইপটা কি জিনিস সেটা আমরা পরে বলবো। তাহলে মোটামুটি আমরা 3 ধরনের পাইপ দেখলাম। পানির লেভেলটা আছে এখানে, ওয়াটার টেবলটা আমার এখানে আছে, এখানে একটা মাঝখানে একটা কেলে লেয়ার দেখতে পাচ্ছি আমরা। তারপরে আমরা একটা গ্রাভেলের লেয়ার দেখতে পাচ্ছি। গ্রাভেল মানে বড় নুড়ি পাথর টাইপের, একটু বড় বড় টাইপের পাথর। তো এখান থেকে পানিটা শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে বেশ ভালো একটা পানি আছে। দেখো মাটির কণার মাঝখানে পানি আছে, সেখান থেকে পানিটা উপরে চলে যাচ্ছে। এখন যদি আরেকটু খেয়াল করো যে ওয়েল কেসিং পাইপ যেটা আছে, সেই কেসিং পাইপের মধ্যে নরমালি আমরা সব সময় পাম্প হচ্ছে মাটির উপরে থাকে, কিন্তু এইসব ক্ষেত্রে আমরা কিন্তু পাম্পটা সাবমার্সিবল থাকে। তার মানে কি, এটা এই কেসিং পাইপের মধ্যেই আমরা হচ্ছে পাম্পটা রাখি। আচ্ছা, সাবমার্সিবল কথাটার মানে কি? সাবমার্সিবল মানে হচ্ছে নিমজ্জিত থাকা। ওয়াটার টেবল যেটা আছে, এখানে ওয়াটার টেবল আছে, তার মানে কি এই পাম্পটা কি পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে না নাই? আচ্ছা স্যার। আছে। এই কারণে হচ্ছে এটাকে সাবমার্সিবল পাম্প বলে। এটা অলওয়েজ পানির নিচেই থাকতে হবে, সেটা আজকে হোক, যেদিন ওয়েল বানাইছো সেদিন হোক, অথবা 20 বছর পরে যেদিন ওয়েল বানানো বা ওয়েলের সার্ভিস লাইফ শেষ হয়ে যাবে ধরে নিব সেদিন হোক, সবসময় এই সাবমার্সিবল পাইপটা পানির নিচেই থাকতে হবে, এমন ভাবে তোমাকে প্লেসমেন্ট করতে হবে পাম্পটাকে। আচ্ছা, তাহলে আমি ডিজাইন বলতে কি কি বুঝি? ডিজাইন বলতে আমরা বুঝি যে ওয়েলের টোটাল ডেপথটা কত হবে,
কেসিং পাইপের লেন্থটা, কেসিং পাইপ কতটুকু ফিট পর্যন্ত দিব, কয় ফিট দিব বা কতটুকু ডেপথ পর্যন্ত দিব, তার ডায়ামিটারটা কি হবে, তার পাইপ ম্যাটেরিয়ালটা কি হওয়া উচিত, সেটা কি তোমার স্টিলের পাইপ হওয়া উচিত না ইউপিভিসি পাইপ দেওয়া উচিত। স্টেনারের ক্ষেত্রেও সেম বা স্ক্রিনের ক্ষেত্রেও সেম, লেন্থ, ডায়ামিটার, ম্যাটেরিয়াল। ওকে, এরপরে হচ্ছে তার এই পাম্পটা দিয়ে আমি একদিনে কতটুকু পানি তুলতে পারতেছি, যা ইল্ড ক্যাপাসিটি, সেটা একদিনে হতে পারে, এক সেকেন্ডে হতে পারে, একক টাইমে হতে পারে। এবং আমার টোটাল এইরকম তোমাদের টোটাল পানির ডিমান্ড হচ্ছে, একটা ভিলেজে হয়তো ক্যালকুলেশন করছো 1 লাখ ধরো পানির ডিমান্ড। তো একটা পাম্প দিয়ে যদি হচ্ছে, বা সহজে যদি বলি, তোমাদের হচ্ছে ধরো পানির ডিমান্ড একদিনে 1000, তাহলে একটা পাম্প দিয়ে যদি হচ্ছে 100 পানি তোলা যায়, তাহলে কয়টা টোটাল পানি পাম্প লাগবে? 10টা। এভাবে আসলে নাম্বার অফ টিউবওয়েল আমাকে বের করতে হবে, তোমার ওই টোটাল ভিলেজের জন্য কয়টা দরকার সেটা যদি বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এবার দেখি আমরা হচ্ছে হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করব, তার স্টেপস গুলো কি, কোন কোন স্টেপে আমরা হচ্ছে ডিজাইনটা করব। প্রথমেই আমাকে আইডেন্টিফাই করতে হবে পানিটা কোথায় আছে, পানিটা কোথায় আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। পানিটা তোমাকে কেউ বলে দিবে না যে এখানে পানিটা আছে, আইডেন্টিফাই করতে হবে পানির লেয়ারটা কোথায় আছে। আচ্ছা, এবং পানির লেয়ারটা এখান থেকে ধরো শুরু হয়েছে, আইডেন্টিফাই করলাম, সেটা ডেপথ কতটুকু, টোটাল অ্যাকুইফারের থিকনেস, অ্যাকুইফারের থিকনেসটা যদি আবার তোমাদেরকে বুঝাই, যেখান থেকে পানি শুরু হয়েছে সেখান থেকে টোটাল পানির ডেপথটা কতটুকু, সেটাকে আমরা বলতেছি হচ্ছে, এখানে অবশ্যই দেখা যাচ্ছে লাস্ট পর্যন্তই পানি আছে, এই পর্যন্তই পানি আছে, তাহলে এই পর্যন্ত আমি থিকনেসটাকে বলতেছি হচ্ছে, টোটাল থিকনেসটাকে আমি বলতেছি হচ্ছে অ্যাকুইফার থিকনেস। তাহলে সে করে আমি কি বের করলাম, তাহলে হচ্ছে অ্যাকুইফার, অ্যাকুইফার কোথায় আছে, তার থিকনেসটা কত, এবং ওয়াটার বিয়ারিং স্ট্রাটা মানে তার থিকনেসটা কত, বা কোথা থেকে কোন পর্যন্ত, কত ফিট থেকে কত ফিট পর্যন্ত পানি আছে সেটা বের করা। এরপরে আমাদের কি করতে হবে, কেসিং পাইপের লেন্থটা আমরা ডিজাইন করব, কেসিং পাইপ ডিজাইন করব উপরের পাইপটা, এরপরে আমরা নিচের পাইপটা ডিজাইন করব। নিচের পাইপ ডিজাইন করার পর নিচের পাইপের ডিজাইনে আর একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে ছিদ্র ছিদ্র তোমরা দেখতে পাচ্ছ, এই ছিদ্রকে এক একটা ছিদ্রকে আমরা বলি স্লট। তাহলে স্লটের ওপেনিংটা কত হওয়া উচিত, সেটা কি কত ইঞ্চি বা কত মিলিমিটার হওয়া উচিত, সেটা আমাকে বের করতে হবে। লাস্ট স্টেপটা হচ্ছে আমার ইল্ড কতটুকু বা পানি কতটুকু আমি চাই বা বের করতে পারবো একদিন এখান থেকে। আচ্ছা, তাহলে এখন যদি প্রথম থেকে শুরু করি, যে পানিটা কোথায় আছে সেটা আমি কিভাবে বের করবো, তোমাদের কি কোনো আন্দাজ আছে নাকি, বা তোমরা কি দেখছো কোনো নাকি কখনো গ্রামে যে কিভাবে পানির লেভেলটা তারা বের করে, বা টিউবওয়েলটা বসানোর সময় কি কাজ করে আসলে? কেউ দেখছো কখনো যে গ্রামে বা শহরে টিউবওয়েল যখন বসায় তখন কিভাবে তারা আইডেন্টিফাই করে কোথায় পানির লেভেলটা আছে? না স্যার, কখনো দেখি নাই। আচ্ছা, বা কিভাবে টিউবওয়েলটা বসায় সেটা তো অন্তত দুই একজনের দেখার কথা, দেখো নাই কেউ? স্যার বোরহোল করে পাইপ ইনসার্ট করে। নরমালি গ্রামের দিকে কি করে হচ্ছে, বাঁশের একটা হচ্ছে থাকে ত্রিকোণার মতো একটা, ওটাকে কি যেন আমরা বলি, ভুলে গেলাম, ট্রাইপড না কি যেন বলি, সেটা বাঁশের দ্বারা তৈরি থাকে তাদের, তারপরে তারা আস্তে আস্তে বোরহোল করতে থাকে, বোরহোল করতে থাকতে থাকতে তারা আসলে আগে থাকতে তারা হচ্ছে আহ হয়তো জানে ইনডিরেক্টলি যে কোন লেভেলে পানি পেতে পারে, যেহেতু ওই এলাকায় কাজ করতে করতে তারা অভ্যস্ত মিস্ত্রিরা। তারা হয়তো জানে যে কত লেভেলের পর থেকে পানি পাওয়া সম্ভব, তো তারা নতুন করে আলাদা টেস্ট করে না যে পানি কোথায় পাবো, তারা ডিরেক্টলি হচ্ছে যেদিন টিউবওয়েল বসাবে সেদিন গিয়ে মানে মাটি খনন করা বা বোরহোল করা শুরু করতে থাকে, এবং একটা লেভেলে গিয়ে যে মানে আস্তে আস্তে নিচে যেতে থাকে, নিচে যেতে থাকে, যে লেভেলে গিয়ে পরিষ্কার পানি পায় সেই লেভেলটা আসলে সেই লেভেল থেকে আরো আরো নিচে গিয়ে তারপরে তারা পাম্পটা ছেড়ে মানে পাইপটা শেষ করে দেয় বা ওয়েলটা শেষ করে দেয় সেখানে। তো এটা হচ্ছে আসলে আমাদের পদ্ধতি না, মানে ইঞ্জিনিয়াররা এভাবে কাজ করে না, তাদেরকে আসলে শিওর হতে হবে যে কোথায় পানিটা পাওয়ার সম্ভাবনা বেশি। এবং কারণ আমি যদি আন্দাজে দিই, আজকে হয়তো এখানে এখানে পানি আছে, কালকে হয়তো এখানে পানি নাও থাকতে পারে, তো আমি আন্দাজে যদি কোনো একটা জায়গায় দিয়ে দিই তাহলে কিন্তু আসলে এটা কিছুদিন পরে আর কাজ করবে না, বা তখন পানির কোয়ালিটিটা খারাপ আসবে।
তো সেক্ষেত্রে কি অপশন আছে, আমরা হচ্ছে কিভাবে বুঝবো যে পানিটা কোথায় আছে? তোমাদের ছবি দেখে মনে হচ্ছে কি যে কোথায় পানিটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? যেখানে ফাইন পার্টিকেল আছে নাকি যেখানে কোর্স পার্টিকেল আছে? কি মনে হয়? কোয়েশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। এই ছবি দেখে কি মনে হচ্ছে যে কোথায় পানিটা পাওয়ার সম্ভাবনা বেশি? যেখানে কোর্স পার্টিকেল বেশি আছে, কেন সেখানে পানি থাকার সম্ভাবনা তো বেশি? এখানে পোর বেশি থাকবে, মানে ভয়েড বেশি থাকবে আর কি। হ্যাঁ, পানি কোথায় থাকতে পারবে? পানি থাকতে পারবে যেখানে তার জন্য জায়গা বরাদ্দ আছে। তার জন্য কোথায় বেশি জায়গা বরাদ্দ আছে? কেলে লেয়ারে জায়গা বরাদ্দ যেটা আছে তার চেয়ে বেশি পাবা কোথায়? কোর্স এগ্রিগেট যেখানে আছে সেখানে, কারণ সেখানে কোর্স এগ্রিগেটের মাঝে পারমিয়াবিলিটিটা একটু বেশি থাকে, ভয়েডটা বেশি থাকে, সেখানে তার পানি ধারণ ক্ষমতা বেশি থাকে। তো সেখানেই আমরা ধরে নিব পানি পাওয়ার সম্ভাবনা ওখানে বেশি। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে কি যে মাটিটা কিরকম। মাটিটা বলতে যদি আরো বলি যে মাটির সাইজটা বা এই পার্টিকেল গুলার সাইজটা কিরকম। তো আমি খুঁজবো যেখানে সবচেয়ে বড় বড় সাইজের পার্টিকেল গুলো আছে সেই লেয়ারটা, সেই লেয়ারে পানি থাকার মানে সেই লেয়ারে বেশি পানি থাকার সম্ভাবনা আছে। তার উপর থেকে হয়তো শুরু হয়েছে পানি, বাট সেখানে হয়তো স্যাচুরেটেড অবস্থায় নাই। এভাবে করে। আচ্ছা, তো এখন আমরা তাহলে তার জন্য কি করতে হবে যে কত সাইজের এগ্রিগেট গুলা, কিরকম কোন সাইজের বা পার্টিকেল গুলা কত সাইজের, সেটা কি হচ্ছে বড় সাইজ কোর্স পার্টিকেল নাকি ফাইন পার্টিকেল, এগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের হচ্ছে সিভ অ্যানালাইসিস শেখানো হয়েছে ছোট মানে 1 থেকে। তো সিভ অ্যানালাইসিস করে আমরা হচ্ছে দেখব যে তার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনটা কেমন ডিফারেন্ট সয়েল লেয়ারে। সেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো কোর্স পার্টিকেলটা কোথায় আছে, সেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো অ্যাকুইফারটা কোথায় আছে। আচ্ছা, এখন সেটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে কি করতে হবে? এই জায়গার মাটিটা হচ্ছে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ল্যাবে টেস্ট করতে হবে। তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে যে এলাকায় আমি পানি তুলতে চাচ্ছি সেখানে আমি একটা টেস্ট বোরহোল করি, বা তার পাশে কোথাও আমি টেস্ট বোরহোল করি। টেস্ট বোরহোলটার সাইজ হয়তো ছোট হয়, 37 মিলিমিটার সাইজের মতো একটা হয়। তো টেস্ট বোরহোল করে সেখান থেকে আমরা মাটি নেওয়া শুরু করি। ধর আমি জানি যে প্রথম দিকে পানি নেই, এখান থেকে মাটির স্যাম্পল কালেক্ট করি। ধর একটা নির্দিষ্ট লেভেলের পর থেকে আমরা মাটির স্যাম্পল কালেক্ট করি। ধর এখান থেকে একটু পানি মাটি দিলাম, এরপরে আরেকটু 10 ফিট পর পর এরকম 10 ফিট পর পর মাটি নিয়ে থাকি। 10 ফিট পর পর মাটি নিয়ে, নর্মালি 10 ফিট পর পর মাটি নেওয়া হয়। 10 ফিট পর পর মাটি নিয়ে সেই মাটিটা আমরা হচ্ছে সবগুলো মাটি আমরা টেস্ট করি, এটা রেজাল্ট পাই, এটার জন্য একটা টেস্ট করে এটা রেজাল্ট পাই, এটার জন্য একটা টেস্ট করে এভাবে একটা রেজাল্ট পাই। এই রেজাল্ট গুলো আমরা কম্পেয়ার করে তখন আইডেন্টিফাই করি যে কত ফিট উচ্চতায়, মানে কত ফিট দেখতে কিরকম মাটি আছে। সেখান থেকে আমি আইডেন্টিফাই করি যে হ্যাঁ এই মাটি যদি হয় তাহলে আমার এখানে পানি থাকার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলেও বলতে হবে যে না স্যার নাই। নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথম স্টেপে যদি চলে যাই। আচ্ছা, আর একটা কাজ করা যায়, সে কাজটা কি যে এখানে তোমাকে তাহলে নিজে থেকে টেস্ট করতে হবে। যদি তুমি ধরো তোমরা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ বানাচ্ছ একটা হয়তো গ্রামের সাইডে, যেখানে এর আগে কখনো আশেপাশে জিনিস মানে কি বলে বসতি কম, বা আশেপাশে তো টিউবওয়েল কখনো করা হয় নাই, সেক্ষেত্রে তোমাকে টেস্ট করতে হবে, নিজেদেরই টেস্ট করতে হবে। এখন চিন্তা করো যদি তুমি একটু বসতি এলাকার মধ্যে করতে চাচ্ছ, সেখানে তোমার কাছে চাইলে অনেক সময় আমাদের দেশে প্রচলিত আছে কি করে, তারা নিজে থেকে আর টেস্ট করে না। কিভাবে করে? পাশের বাড়ির একজন লোক হয়তো অনেক আগে টেস্ট করাইছিল, সেই টেস্ট ডাটা দিয়েই হচ্ছে এইটা ডিজাইন করে ফেলে। তো সেটা করলেও আবার সমস্যা আছে, করা যায় কিংবা করে আসলে, কিন্তু সেটা করলে আবার সমস্যা আছে যে উনি হয়তো 5 বছর আগে টেস্ট করছে, 5 বছর পরে হয়তো সেই লেভেলে পানি নাই। ওকে, তাহলে এটা একটা শর্টকাট আমরা দেখলাম। ওকে, আমরা এখন স্টেপ 1 এ চলে যাই। আমরা সিভ অ্যানালাইসিস করব। সিভ অ্যানালাইসিস করে কি কি জিনিস বের করব দেখো, D10 D30 D60 বের করব, FM বের করব, তারপরে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এটা বের করব। এগুলো কিভাবে বের করে তোমরা জানো, তাহলে এটা আমি আর দেখাবো না। এখানে যদি আমি চলে যাই, ধরো হচ্ছে প্রথম একটা স্যাম্পল আমি নিলাম, সেটা কত ফিট স্যাম্পল নিলাম? 230 ফিট ডেপথে।
তার মানে গ্রাউন্ড সারফেস থেকে 230 ফিট ডেপথে 230 থেকে 260 ফিট ডেপথের একটা লেভেল থেকে আমি টোটাল 230 গ্রাম মাটি কালেক্ট করছি। সেই 230 গ্রাম মাটিটা সিভ অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এরকম ওয়েট রিটেন হয়েছে, যে এখানে এরকম 0 রিটেন করছে, এখানে 0 রিটেন করছে, এখানে 76 গ্রাম রিটেন করছে, এখানে 65 গ্রাম রিটেন করছে, এভাবে করে আমরা করলাম। এরপরে বাকি ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় তোমরা জানো, যে আমাদের এরপরে বের করতে হয় কি, এই ওয়েট রিটেনের পরের কলামটা কি মনে আছে? ওয়েট রিটেনের পরের কলামটা কোনটা? কিউমুলেটিভ। না, কিউমুলেটিভ না। পার্সেন্টেজ ওয়েট রিটেইনড। হ্যাঁ, এটা কিন্তু না, এটা তোমরা কখনো দেখো না। হ্যাঁ, তোমরা যেভাবে দেখছো, তোমরা যেভাবে করছো সেভাবেই করে আসবা। হ্যাঁ, এখানে কি করা আছে এটা ম্যাটার করে না, তোমরা যেভাবে করছো সেভাবে করে আসবে। তোমরা কিভাবে করছো, ওয়েট রিটেনের পরে এটা তো গ্রামে দেওয়া আছে, তারপর তুমি এখানে বের করছো হচ্ছে পার্সেন্টেজ, মানে টোটাল 230 গ্রামের মধ্যে যদি 76 গ্রাম হচ্ছে জমা হয়, তার মানে এখানে আসলে কত পার্সেন্ট জমা হয়েছে? 33%। তারপরেরটা হয়তো 30%। এভাবে করে তোমরা পার্সেন্টেজে বের করছো। পার্সেন্টেজে বের করার পরে পরের কলামটা করছো এটা, যে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন। কিভাবে করছো? 0 0 0 যোগ 0 0 0 যোগ 33 33 33 যোগ 30 ধরো, বা 30 না যেটাই হোক 61। এভাবে করতে করতে তোমরা আস্তে আস্তে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন করছো। লাস্টেরটা কিভাবে বের করছো? পার্সেন্ট ফাইনালটা কিভাবে বের করছো? 100 থেকে মাইনাস 100 থেকে বের করছো। ওকে, তো আমরা সেভাবেই জিনিসগুলা করব। জিনিসগুলা করে আমরা হচ্ছে এটা গ্রাফ আঁকলাম। গ্রাফ তোমরা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ তোমরা এঁকে আসছো, সিমিলার গ্রাফ পেপারে আঁকতে হয়। তো সেখানে আমরা পার্সেন্ট ফাইনাল বসাবো, সিভ ওপেনিং বসাবো, এরপরে আমরা একটা স্মুথ কার্ভ আঁকার চেষ্টা করব। সেখান থেকে আমরা হচ্ছে বের করব D60 D10 D30 এগুলা বের করব। এখন তোমাদের কাছে কোশ্চেন, যে কে কে বলতে পারবা, তারা হাত তুলবা, যে D10 বলতে কি বুঝো, এটা আমাকে বলতে হবে। হাত তুলতে হবে, হাত তুলতে হবে আগে একটু, যে কে কে পারবা হাত তুলো, যে D10 বলতে কি বুঝো। রেইজ হ্যান্ড একটা অপশন আছে সেখান থেকে, আমি তারপরে সবার মাঝখান থেকে যারা হাত তুলবে আমি যে কোনো একজনকে সুযোগ দিব, সে না পারলে নেক্সট। আচ্ছা, ওকে, তো রোল নাম্বার 22 বলো। 10% ফাইনাল পার্টিকেলের যে ডায়ামিটারটা। আচ্ছা, D10 কেমনি বের করে সেটা তোমাদের মনে আছে মনে হয়, যে 10% ফাইনাল, এখান থেকে একটা দাগ টানবো, সেটা এখানে গিয়ে যেখানে সেট করে সেইটা কত সাইজ, ধরো 0.18 মিলিমিটার, তাহলে D10 পাইলাম আমি 0.18 মিলিমিটার, তার মানে 10% ফাইন 0.18 মিলিমিটার। কিন্তু এটা আসলে কিভাবে বের করে সেটা আমাকে বুঝাই দিতে হবে, যে আসলে 0.18 মিলিমিটার মানেটা কি। পারবা অদ্রিতা? বা 10% যে বলতেছে 10% ফাইনের সাইজ 0.18, এটা আমি বুঝি না, আর একটু সহজ ভাষায় বলতে হবে। 10% ফাইনাল পার্টিকেলের সাইজ যেটা, সেটা হচ্ছে আচ্ছা, রোল নাম্বার একটু দেখি। মুশফিক, 25 বলো। স্যার 10% পার্টিকেলের সাইজ হচ্ছে মানে 18 মিলিমিটারের নিচে ডায়ামিটার সাইজ। হ্যাঁ, এটা একটু সহজবোধ্য অ্যানসার, যে 10% টোটাল যদি আমি 100% চিন্তা করি, জি স্যার, তাহলে 100% এর মধ্যে 10% পার্টিকেলের সাইজ হচ্ছে 0.18 মিলিমিটার, নাকি তার চেয়ে ছোট? স্যার 18 মিলিমিটার বা তার চাইতে কম আর কি স্যার। তার চেয়ে কম কত হতে পারে? 0.1 হতে পারে? তার চেয়ে কম কত হতে পারে? 0.1 মিলিমিটার হতে পারে? 0.1 হতে পারে স্যার। 0.05 মিলিমিটার হতে পারে? কি মনে হয় স্যার 0.05 তো বেশি ছোট হয়ে যায় না স্যার? হতে পারে নাকি, সেটাই কথা। আচ্ছা, ওকে, তো আমি যদি একটু খেয়াল করি, ধরো আমার হচ্ছে এটা সিপ, যার সাইজ হচ্ছে 0.18 মিলিমিটার, সাইজ মানে ওপেনিংটা, ধরো সিপের যে একটা ওপেনিং, সেই ওপেনিংটা হচ্ছে 0.18 মিলিমিটার। এখান থেকে আমি কি দেখলাম, ম্যাথ অনুসারে বা এখানে ডাটা অনুসারে দেখলাম 10% নিচে পড়ে গেছে, তার মানে 10% পার্টিকুলার সাইজ 0.18 এর চেয়ে ছোট হবে না বড় হবে?
যদি ছোট নিচে হবে পড়ে স্যার। যেতে হয়, যদি নিচে পড়ে যেতে হয় তাহলে ছোট অবশ্যই হইতে হবে, 0.18 এর চেয়ে ছোট হইতে হবে, কারণ ছোট হইতে হবে স্যার। 0.18 হচ্ছে তার ছিদ্রটা। এই ছিদ্রের চেয়ে ছোট না হলে তো সে এখান থেকে নিচে পড়তো না। তার Yes, মানে sir. এই ছিদ্র থেকে ছোট, কত ছোট হতে পারে? সেটা 0.1 যদি থাকে সেটাও কি নিচে পড়বে না পড়বে না? পড়বে স্যার, সেটা যদি 0.05 থাকে সেটাও কি নিচে পড়বে না পড়বে না? পড়বে স্যার। সেটা যদি 0 সাইজ ধরো বা 0.001 সাইজ, মানে ডাস্ট সেটাও যেটা পড়বে? স্যার আর কি। হ্যাঁ, জি সেটা স্যার, অবশ্যই পড়বে। পড়বে। তার মানে তুমি কি এখানে বলতে পারবা যে এই 10% এর মধ্যে আবার আলাদা আলাদা করে যে 0.1 এত পার্সেন্ট আছে, 0.05 এত পার্সেন্ট আছে, সেটা কি বলতে পারবা? স্যার সিভ অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে বলা কিভাবে সম্ভব বলতে পারবা? সেটা কিভাবে বলা যায়? স্যার। সিভি মানে আবার নতুন স্যার, একটা সিপ দিতে হবে। জি স্যার, সিভ দিয়ে নতুন পরে একটা ওয়েট করতে হবে, ওয়েট নিতে হবে স্যার লাস্টে। নতুন একটা কত সাইজের সিপ দিতে হবে এটা কি বলতে পারবা? যদি আমি 0.1 আলাদা করতে চাই, 0.18 থেকে 0.1 পার্টিকেল আলাদা করতে চাই, তাহলে নতুন যে একটা সিপ দিবা সেটার ওপেনিংটা কত হওয়া উচিত? স্যার মিনিমাম 0.1 বা তার চেয়ে বড়। হ্যাঁ, 0.1 হওয়া উচিত। ধরো 0.1 এর যদি ছিদ্র বিশিষ্ট কোনো একটা আমি সিপ এখানে দেই, তাহলে এখানে জমা হবে কোনটা? তাহলে আমি বের করতে পারবো যে 0.1 থেকে 0.1 সাইজের পার্টিকেল কত পার্সেন্ট, সেটা আমি বের করতে পারবো নাকি? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আপাতত সেদিকে একটু আমরা এটা সাইডে রাখি। আপাতত যেটা আছে সেটার দিকে খেয়াল করি। তাহলে বলো তো যে 10% পার্টিকেলের সাইজ কত হবে? 0.18 থেকে কত? 0.18 0.18 থেকে কত? 0.1 না, 0.1 এইটা ভুলে যাও, এটা জানা, এটা ভুলে যাও। শুধু 10% দেখতে পাচ্ছ। 0.18 একটা সিপ দ্বারা 10% নিচে পড়ে গেছে। তার মানে কি এই 10% পার্টিকুলার সাইজ 0.18 বা তার থেকে ছোট, তার থেকে কত ছোট? 0 হতে পারে নাকি? জি স্যার, পারে। 0 হতে পারে। ওকে, তাহলে এটা আমি বুঝলাম। তাহলে D60 1.05 এর মানে কি? স্যার 60% টোটাল যে এটা মানে হুম, স্যাম্পলটা, তার সাইজ হচ্ছে 1.05 মিলিমিটারের চেয়ে কম। আচ্ছা, তার ভিতরে কি 0.18 থেকে 0 তারাও থাকবে না থাকবে না? থাকবে স্যার। তারাও থাকবে কিন্তু থাকবে। ওকে, ঠিক আছে। এটা যদি তোমরা বুঝতে পারো, তো যদি আলাদা করতে চাও, তুমি বের করতে চাচ্ছ ধরো 0.18 এর চেয়ে বড় আর 1.05 এর চেয়ে ছোট, স্যার তাহলে এর কয় মাঝে যে পার্সেন্ট আছে? সিভ গুলো আছে, এর মাঝখানে যে সিভ গুলো আছে সেটা স্যার রিটেইন যেটা থাকবে এটা কালেক্ট করতে হবে। ওকে, মোটামুটি আমি যতটুকু বুঝাতে চাইছি এতটুকু যদি তুমি বুঝো যে 10% পার্টিকেলের সাইজ 0.18 বা তার থেকে ছোট, কত ছোট? 0 হতে পারে। আবার D60 মানে হচ্ছে কত? 1.05। তার মানে কি 60% পার্টিকেলের সাইজ 1.05 থেকে কত বলো তো? 60% পার্টিকেলের সাইজ 0 পর্যন্ত। 0 পর্যন্ত। ওকে, এই জিনিস যদি বুঝে থাকো তাহলে আমার মনে হয় আর এরপরে সমস্যা হবে না তোমাদের। এটা হচ্ছে বেসিক, এটা আসলে জানা উচিত, লাগবে। এটা না করলে আসলে তোমরা লাইফে গিয়ে ভালো করে বুঝবা না। খালি গ্রাফই আঁকতে পারবা, গ্রাফ দিয়ে ডাটাটা কিভাবে পিক করতে হয় এটা পারবা না। ওকে, সেটা যদি হয়, এখন একটু তোমরা হাত নামাই নাও, আমি একটা নতুন কোশ্চেন করবো, দেখি কোশ্চেনটা কে পারো। ধরো আমরা একটু যদি বের করতে চাই যে এখানে কোর্স মানে কোর্স পার্টিকেল কয় পার্সেন্ট আছে, মিডিয়াম সাইজের পার্টিকেল কয় পার্সেন্ট আছে, ফাইন পার্টিকেল বা সিল্ক কেলে কয় পার্সেন্ট আছে, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে। বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন সংজ্ঞা দিছে। যেমন তুমি যদি আমেরিকার ইনস্টিটিউটের কথা বলো, আসতো এক ধরনের সংজ্ঞা দিছে। তারপরে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন অনুসারে তোমরা এক ধরনের সংজ্ঞা পাইছো। এক ধরনের সংজ্ঞা মানে কি? সাইজ। যদি আমি দেখাই, এটা আরেকটা লেয়ারে দেখাচ্ছি, এখানে যদি খেয়াল করো, একটু মুছে দেই। হ্যাঁ, এখানে দেখো এমআইটির যদি একটা ক্লাসিফিকেশন দেখো, আমরা এমআইটিটা অনুসরণ করব। তারা কি বলতেছে যে ফাইন গ্রাভেল বলতেছে 2 মিলিমিটারের চেয়ে বড় গুলাকে ফাইন গ্রাভেল বলতেছে, এটাই হচ্ছে তার সংজ্ঞা বলতে বোঝাচ্ছে। কোর্স স্যান্ড বলতে বোঝাচ্ছে 0.6 থেকে 2 মিলিমিটার গুলাকে তারা কোর্স স্যান্ড বলতেছে। মিডিয়াম স্যান্ড বলতে বোঝাচ্ছে 0.2 থেকে 0.6, আর 0.06 থেকে
0.2 যেটা সেটাকে ফাইন সেন্ট বলতেছে, আর 0.06 এর চেয়েও যদি ছোট হয় সেটাকে সিল্ক স্কেলে বলতেছে। এটা এই যে ডাটাটা, এই ডাটাটা কিন্তু এমআইটি একরকম দিছে, আশতো একরকম দিবে, এসটিএম একরকম দিবে, এক এক ইনস্টিটিউট একরকম দিবে এবং তোমরা পড়ে আসছো। আমরা আপাতত এমআইটি ক্লাসিফিকেশন ফলো করব। আমার সেখান থেকে বের করতে হবে, আপাতত আমাদের বের করতে হবে ফাইন স্যান্ড কয় পার্সেন্ট আছে, মিডিয়াম স্যান্ড কয় পার্সেন্ট আছে, কোর্স স্যান্ড কয় পার্সেন্ট আছে বের করতে হবে। তো প্রথমটা যদি আমি যাই, বা ধরো গ্রাভেলটাও বের করতে হলো, ধরো কথার কথা যে আমি গ্রাভেলটা বের করতে চাচ্ছি, এটা আগে চিন্তা করো যে আমি শুধু বের করতে চাচ্ছি যে আমার ওখানে গ্রাভেল কয় পার্সেন্ট আছে। গ্রাভেলের সংখ্যাটা কি 2 মিলিমিটারের চেয়ে বড় যেগুলো হবে সেগুলোকে আমরা গ্রাভেল বলবো। তো এবার তোমরা হাত তুলবা যে আমাকে এখান থেকে দেখে বলবা যে গ্রাভেল কয় পার্সেন্ট আছে, কিভাবে আমরা বের করতে পারি বুঝাই দিতে হবে, এবং মানটা কত হবে সেটা এখন না বললেও চলবে, বাট কিভাবে বের করতে পারবা এতটুকু বলতে পারলে হবে। তারা হাত তুলবে। গ্রাভেল কয় পার্সেন্ট আছে এই কার্ভ আর দেখে। কোশ্চেনটা একটু আরেকবার করুন স্যার। হ্যাঁ, কোশ্চেনটা Sir. হচ্ছে, আমি শেষ করি কোশ্চেনটা একটু শুনে নেয়। কোশ্চেনটা হচ্ছে যে গ্রাভেল কয় পার্সেন্ট আছে সেটা আমাকে বের করতে হবে এই গ্রাফটা দেখে। একজন হাত তুলছে, বাকি কারা কারা হাত তুলতেছে হাত তুলে। এই গ্রাফটা দেখে বের করতে হবে যে কয় পার্সেন্ট গ্রাভেল আছে বা কিভাবে আমরা বের করতে পারি। আর কেউ হাত তুলবা? তুলতে পারো। ওকে, আগে যে তুলছে তাকে সুযোগ দিয়ে রোল নাম্বার 1 বলো। স্যার 0.2 থেকে একটা স্ট্রেট লাইন টানবো কার্ভের উপর, এরপর আচ্ছা। সেটা বাম দিকে। ওকে, 0.2 থেকেই বা কেন কাটবা? স্যার কারণ স্যার গ্রাভেল তো সরি 2 মিলিমিটার স্যার, 0.2 না তাহলে কত মিলিমিটার থেকে কাটবা? স্যার 2 মিলিমিটার। 2 মিলিমিটার থেকে একটা দাগ টানবা। তো আমি জি যদি স্যার। তোমার কথা বুঝে থাকি, তুমি এটা বুঝে সিপ চাচ্ছ ওপেনিং। যে সিপ ওপেনিং এ আমি যাব, সেখানে 2 মিলিমিটার খুঁজবো নাকি? জি স্যার। এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এভাবে করে। তো এখান থেকে আমি একটা দাগ টানবো, দাগ টানলাম। ওকে, তারপরে কি করব? তারপর মেবি বাম দিকে। মেবি বাম দিকে যাব, কি গেলাম, মান পাইলাম 90। ওকে, আমি চাচ্ছি গ্রাভেল কয় পার্সেন্ট আছে, কয় পার্সেন্ট এখন গ্রাভেল আছে বলো। স্যার 100 থেকে মেবি 90 মাইনাস করতে হবে। মেবি বললে হবে না, শিওর হতে বলবে, শিওর বলতে হবে। রোল নাম্বার 25 বলো। জি স্যার। বলো। স্যার এতটুকু তো বুঝছো, এরপরে তো তুমি কি অন্য কোনো পদ্ধতি বলতে চাচ্ছ, না এই পদ্ধতি তুমি বলতে চাচ্ছিলে? স্যার এইটাই তো স্যার বুঝতেছিলাম। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এখন আমাকে মানটা বলতে 2 হবে। থেকে স্যার স্ট্রেটলি হ্যাঁ, কার্ভে গেলাম, উঠতে মান হবে। পাইলাম 90। এখন আমি এখানে কত মান লিখবো, কয় পার্সেন্ট গ্রাভেল আছে এবং সেটা বুঝাই দিতে হবে। এটা টোটাল থেকে বিয়োগ দিব নাকি এটা? না, এটা বুঝাই দিতে হবে, মান বললেও হবে না, সেটা আমাকে বুঝাই দিতে হবে কারণটা কি। এরকম যারা পারবা তারা হাত তুলে রাখো, বাকি হাত নামাই না। ওকে, রোল নাম্বার 27 বলো। স্যার 10 হবে। কেন 10 হবে এটা বুঝাই দিতে হবে। স্যার 100 থেকে 90 মাইনাস করব। 100 থেকে 90 কেন মাইনাস করবো? স্যার 90% ফাইনার আছে, সেগুলো স্যার সিপ থেকে পড়ে যাচ্ছে না, আর গ্রাভেল গুলো থাকবে। আচ্ছা, 90% হচ্ছে পার্সেন্ট ফাইন। এটা গ্রাফের নামটা কি, এখানে যদি তাকাও এক্সিসটা পার্সেন্ট ফাইন, তার মানে 90% হচ্ছে পড়ে যাচ্ছে। জি স্যার। ওকে, কোথা থেকে পড়ে যাচ্ছে? 2 মিলিমিটার যদি একটা কোনো সিপ রাখতাম আমি, যার ওপেনিং 2 মিলিমিটার, সেই সিপ থেকে 90% পড়ে যাচ্ছে। তাহলে 90% এর পার্টিকুলার সাইজ 2 মিলিমিটার চেয়ে ছোট না বড়? স্যার ছোটগুলা ছোট। যেটা পড়ে যাচ্ছে, হ্যাঁ যেটা পড়ে যাচ্ছে সেটা বড়। কিন্তু আমাদের সংজ্ঞায় কি চাচ্ছে, সংজ্ঞায় কোনটাকে গ্রাভেল বলছে, যেটা 2 মিলিমিটারের চেয়ে বড় না ছোট? বড়। বড়টাকে। তাহলে বড়টা কি করবে, এখানে রিটেইন করবে। তাহলে 90% যদি পড়ে যায়, তাহলে বাকি আছে কয় পার্সেন্ট? রিটেইন করছে কয় পার্সেন্ট? 10%। তাহলে এই 10% পার্টিকুলার সাইজ 2 মিলিমিটারের চেয়ে বড় না ছোট?
বড়। তাহলে আমি সেটাই তো চাচ্ছি, সংজ্ঞা অনুসারে আমাকে বলছে 2 মিলিমিটারের চেয়ে বড় যারা আছে তাদেরকে আমরা গ্রাভেল বলবো। অতএব এখানে গ্রাভেল আছে কত পার্সেন্ট? 10%। 10% স্যার। 10%। ওকে, ঠিক আছে, এটা যদি বুঝতে পারো ঠিক আছে। ওকে, কত রোল? 27। তো কিছু বলতেছি না? আচ্ছা, আর একটা কোশ্চেন করবো, হাত নামাই নাও, নতুন করে হাত তুলবা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, কোশ্চেন ছিল, বলো কোশ্চেনটা বলো। গ্রাফ থেকে হচ্ছে বের না করে আমাদেরকে কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, তোমাকে মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলতে হবে। স্যার আমি সিভ অ্যানালাইসিস করে এক নাম্বার স্ট্যান্ডার্ডের যে সেটগুলো আছে কি বের করা যাবে, বের করার প্রবলেম হবে গ্রাফ থেকে বের না। আচ্ছা, গ্রাফ থেকে বের না করে এই টেবল থেকে বের করতে চাচ্ছ? হ্যাঁ আমি পার্সেন্টেজ অফ রিটেন বের করব। আচ্ছা, বাকিরা কি অ্যানসার দিতে চাও? এই কোশ্চেনের কি অ্যানসার দিতে পারো যে এই টেবল থেকে কি বের করা সম্ভব? অ্যাকচুয়ালি আমার এখানে যে মানে ডায়ামিটারটা আছে মানে সেটা যদি আমি না পাই তাহলে আমি কিভাবে দিব? মানে আমি সিভ যখন বলতেছি একটা রেঞ্জ বলতেছি, মানে এর উপরের সবগুলো বলতেছি, বাট আমি যখন গ্রাভেল ধরতেছি তখন আমি একটা নির্দিষ্ট সাইজ বলতেছি। ওই সাইজটা থেকে যখন আমি দাগটা টানতেছি তখন আমি পাইতেছি কি পরিমাণ ফাইন আছে। ওই ফাইনটা যখন আমি বাদ দিচ্ছি 100% থেকে তখন আমি পাইতেছি কি পরিমাণ গ্রাভেল আছে। সো এটা গ্রাফ থেকে বের করাটা মাচ মোর ইজিয়ার। আচ্ছা, এখান থেকে কেন বের করতে পারবে না? ওই অ্যানসারটা দিছি, দেখো আমাদের গ্রাভেল কোনটাকে বলছিলাম 2 মিলিমিটারের চেয়ে বড়। এখানে তুমি যদি ওপেনিং দেখো 2 মিলিমিটারের চেয়ে বড় একদম এক্সাক্ট 2 মিলিমিটার তো আমি পাচ্ছি না, এই কারণে আমার গ্রাফে যাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানসার, যেখানে এক্স্যাক্টলি তুমি তোমার অ্যানসারটা পাইছো। জি স্যার। ওকে, এখানে যদি এক্স্যাক্টলি 2 মিলিমিটার তুমি পাইতা কোন সিভ, তাহলে তুমি এক্সাক্ট অ্যানসারটা বের করতে পারবে। অ্যানসারটা আমার তো যে আমার কতটুকু গ্রেন আছে আর কতটুকু সয়েল কিরকম টাইপ ওটা তো বের করা লাগবে। এরপরের স্লাইডটা একটু দিলে ভালো হয়। এরপরের স্লাইড। আচ্ছা, এরপরের স্লাইড। ওকে, এই পরের স্লাইডে দেখো গ্রাভেল বলতেছে 2 মিলিমিটারের চেয়ে বড় কারা। এক্স্যাক্টলি আমাকে 2 মিলিমিটারের চেয়ে বড় থাকতে হবে। এখানে দেখো 2 মিলিমিটারের চেয়ে 2.36 আছে, বাট আমি যদি এখান থেকে দেখি তাহলে দেখো 2 মিলিমিটারের চেয়ে 2.01 ও থাকতে পারে। 2.01 সাইজগুলোকে তো আমি কাউন্ট করতেছি না যদি এখান থেকে আমি পিক করি। আর যদি আমি এখান থেকে পিক করি তাহলে আমি কিন্তু এক্স্যাক্টলি 2 মিলিমিটারের চেয়ে বড়, তার মানে 2.01, 2.02, 2.3, 2.2 এগুলো আমি কাউন্ট করতেছি। বাট এখানে কিন্তু তুমি 2.36 এর উপরে যারা তাদের কাউন্ট করতেছো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, অ্যানসারটা কে দিছো? 19 নাকি? জি স্যার, 19। ঠিক আছে, তো নেক্সট একটা কোশ্চেন, কোর্স হ্যান্ড বের করব। 0.6 থেকে 2 মিলিমিটার তার সংজ্ঞা। 0.6 থেকে 2 মিলিমিটার সাইজগুলোকে বলবো কোর্স হ্যান্ড। কোর্স হ্যান্ড কয় পার্সেন্ট আছে এটা বলতে হবে, হাত তুলো, কে কে বলতে পারবে? যে কোর্স হ্যান্ড কয় পার্সেন্ট আছে সেটা আমাকে এই গ্রাফ থেকে বের করতে হবে। তো সেটা কিভাবে বের করতে পারি? স্যার আমি কিন্তু আমার রেইজ হ্যান্ডের অপশনটা পাচ্ছি না। রেইজ হ্যান্ডের অপশন পাচ্ছ না? এই যে অপশনে যাও, ওখানে দেখো একটা অপশন আছে রেইজ হ্যান্ড, যে ডিসকানেক্ট অডিও আর কি যেন অপশন থাকে, দেখো সেখানেই রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, মোবাইলে যদি থেকে থাকে। আর স্যার আমি এখানে শুধুমাত্র এডিট প্রোফাইল পিকচার অপশন পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। না, তুমি মনে হচ্ছে পিসিতে আছো নাকি? জি স্যার, ল্যাপটপ থেকে। আচ্ছা, পিসিতে কোথায় আছে বলে দাও তো ওদেরকে একটু, বাকিরা পিসিতে কোথায় আছে? আর মনে হয় পার্টিসিপেন্ট কোথায়? না স্যার, পার্টিসিপেন্টের ওখানেও আমি পাচ্ছি না। বাকিরা কোথা থেকে করতেছো? আচ্ছা, পার্টিসিপেন্টে দেখো অপশন, পার্টিসিপেন্টে কোথায় আছে বাকিরা বলো তো? চ্যাটে মেবি আছে, পিসিতে চ্যাটে। হ্যাঁ, চ্যাটে দেখো এই যে ইয়েস নো গো স্লো আর কি যেন দেখো। হ্যাঁ, ওই যে ইয়ে আছে মোরে দেখো। হ্যাঁ, পিসিতে পার্টিসিপেন্ট লিস্টে গেলে এরপরে হচ্ছে মনে হয় ওখানে ইয়েস নো আর অনেক অপশন আছে, সেখানে একটা রেইজ হ্যান্ড অপশন আছে। এরকম আমারও সাথে সেই আগে হয়েছে।
আচ্ছা এখন ঠিক আছে, ওকে তাহলে এটা একটু তোমরা দেখে নাও যাতে পরের ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে পারো। ওকে, তো আপাতত ঠিক আছে, তোমরা তো পাইছো, খুঁজে তো পাইছো নাকি? রেইজেন্ট, ওকে। তো এখানে দেখা যাচ্ছে কাকে জিজ্ঞেস করবো। ওকে, রোল নাম্বার 15 বলো যে কোর্সেন্ট, সরি হ্যাঁ কোর্সেন্ট দিতে দেখি আবার ভুলে যেতে ভুলে গেলাম। এটা গ্রাভেল ছিল, এখন বের করতে যাচ্ছি কোর্সেন্ট কয় পার্সেন্ট আছে। কোর্সেন্টের সংখ্যা হচ্ছে 0.6 থেকে 2 মিলিমিটার সাইজ গুলোকে কোর্সেন্ট বলতেছে। বলো রোল নাম্বার 15 কিভাবে বের করবে? সরি স্যার, আমি আমার নেট একটু আনস্টেবল দেখাচ্ছে স্যার, একটু আবার কোশ্চেনটা বলেন স্যার, শুনতে পাচ্ছি না। কোর্সেন্ট কিভাবে বের করব কত পার্সেন্ট আছে এই গ্রাফ থেকে? 0.6 থেকে 2.00 এর মধ্যে নিচে আর কি, মানে 0.6 এর উপরে যেইগুলো আসবে সেটা স্যার ওই টানলো কোথা থেকে এটা এটা বলো। স্যার গ্রাফ স্যার 0.6 থেকে একটা টানবো স্যার, তাই তো টানার কথা। আচ্ছা একটু শিওরলি বলতে হবে। আর বাকি কে কে যেন বলেছিল? আমি অ্যান্সার ইয়াসিন? দিতে চাই আচ্ছা ওকে, এইটিন বলো। স্যার, গ্রাফ থেকে 0.6 মিলিমিটার বরাবর হচ্ছে একটা পার্সেন্ট ফাইনাল একটা লাইন টানবো এবং হচ্ছে 0.2 মিলিমিটার থেকে একটা লাইন টানবো। 2 মিলিমিটার থেকে 0.6 থেকে 2 মিলিমিটারের মধ্যে যে পার্সেন্ট ফাইনাল যে অংশটুকু সেটাই হচ্ছে আমার। আচ্ছা এটা আস্তে আস্তে আসি। একটা হচ্ছে তুমি বলতেছো লাইন টানতে বলতেছো 2 মিলিমিটার থেকে। জি স্যার, 2 মিলিমিটার থেকে একটা, 2 মিলিমিটার থেকে আমাদের অলরেডি একটা লাইন টানা আছে। ওকে, এরপরে আসি 0.6 থেকে একটা লাইন টানতে চাচ্ছ। এটা যদি 0.1 হয়, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, এটা হচ্ছে 0.6। এখান থেকে একটা লাইন টানলাম। ওকে, এখান থেকে যদি একটা লাইন টানি, এরপর এখান থেকে তুমি বলতেছো বামে যাব, গেলাম বামে। ধরো মানটা, ধরো বামে একটু সোজাসুজি যদি দিই, ধরো 30 আসলো মানটা, সহজে যদি বের করতে চাই 30 আসবে না, হয়তো 28 বা এরকম কিছু আসবে। 30 পাইলাম। জি স্যার। ওকে, এবার বলো যে কোর্সেন্ট কত পার্সেন্ট আছে? স্যার 90 থেকে 30 বিয়োগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমার। আচ্ছা 90 থেকে 30 বাদ দিব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 60%। এটাই হচ্ছে কোর্সেন্ট। জি স্যার। আচ্ছা এটা একটু বুঝাই দিতে হবে যে কেন 90 থেকে 60 বিয়োগ দিলাম, আগে তো 100 থেকে বিয়োগ দিছি। স্যার আমি বলবো আইডি 25। না ওইটা বলো। 90 এর উপরে যা আছে সেটা হচ্ছে আমার ফাইন গ্রেভেল, ওর নিচে যেগুলো থাকবে সেটা হচ্ছে কোর্সেন্টের মধ্যে পড়বে। 90 এর নিচে যে সব আছে। ওকে, তো 30 কেন বাদ দিলাম তাহলে? 90 নেওয়ার কারণ বুঝলাম। 30 এর উপরে হচ্ছে মিডিয়াম স্যান্ড। আচ্ছা ওকে, আমি যদি একটু দেখো তোমরা বুঝো নাকি, যে এখানে প্রথমে আমরা 90% পাইছিলাম। 90% সাইজ কত বলতে পারবো? 90% সাইজ কত ছিল? 2 মিলিমিটার। 2 মিলিমিটার থেকে বড়। বড় মানে যে কোনো কিছু হতে পারে, 4, 6, 7, 8, তাই তো? না এটা না, এটা তো রিটেনটা, এটা তো হচ্ছে পার্সেন্ট ফাইন। তার মানে কি 2 মিলিমিটারের চেয়ে কি ছোট না বড়? স্যার 2 মিলিমিটার চেয়ে ছোট। ছোট। ছোট মানে কত? 0 হতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা আমাকে বলছে সংজ্ঞা অনুসারে কোর্সেন্ট মানে কোনটা? 2 থেকে 0.6। ওকে, এখানে আমি পাইলাম 30% ফাইনাল। তার মানে কি যে 30% পার্টিকুলার সাইজ কত? 0.6 থেকে, এদিকে যদি এখানে লিখে দিই, যদি দেখেন এটা পাইছি হচ্ছে 60, সরি 90। 90% পার্টিকুলার সাইজ হচ্ছে 2 মিলিমিটার অথবা এর চেয়ে ছোট, 0 হতে পারে। আর 30 পাইছি, এখান থেকে দাগ টানলাম 30, মানটা ছিল এখানে 0.6। তার মানে কি 0 থেকে 0.6 হচ্ছে সাইজের পার্টিকেল হচ্ছে কত পার্সেন্ট? টোটাল 30%। তার মানে আমি যদি এভাবে লিখি 0.6 থেকে
জিরো সাইজের পার্টিকেল হচ্ছে 30%। আমাকে বল করতে বলছে যে 0.6 থেকে 2 এটার মাঝামাঝি কত পার্সেন্ট আছে, সেটাকে আমরা বলবো কোসাইন। তাহলে 0.2 থেকে 0.6 এর মাঝামাঝি কত আছে কিভাবে বের করতে পারবো? এই দুটো যদি বিয়োগ দিই তাহলে সেটা দেখবা 60, তার মানে 60% পার্টিকেলের সাইজ হচ্ছে 0.2 থেকে 0.6। এখানে যদি দেখো এখানে 90% হচ্ছে আসলো, এটা হচ্ছে 0.6 একটা সিভ আছে, তাহলে 0.6 থেকে যারা পড়ে যাবে তাদের সাইজ হচ্ছে 0.6 এর চেয়ে ছোট, বাট আমাকে সেটা চাই না। আমাকে বলছে যে এখান থেকে পড়ছে 90% আর এখান থেকে পড়ছে 30%, তার মানে 30% এর সাইজ হচ্ছে কি 0.6 এর চেয়ে ছোট। তাহলে এটার চেয়ে বড় কারা? এখানে যারা বাকি থাকবে তারা হচ্ছে তোমার এই 2 মিলিমিটার এবং হচ্ছে এই 0.6 মিলিমিটারের মাঝখানে তাদের সাইজ। কার কোনো কোশ্চেন আছে এতটুকুতে? না স্যার। এটুকু কিন্তু বোঝার জিনিস, হ্যাঁ এটুকু বুঝতে হবে, এবং এইটাই আসলে সিগন্যালাইসিসের গ্রাফ আঁকতে পারলে হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে যে ডাটাটা কিভাবে ইন্টারপ্রেট করতেছে। আর কোনো কোশ্চেন থাকলে বলো। তার মানে আমাকে বের করতে হবে এতটুকু হচ্ছে আসলে কি, তাহলে 0.2 থেকে 0.6 এর সাইজ। এতটুকুর জন্য আমার পার্সেন্ট আছে এতটুকু। বুঝতে পারছো? রোল নাম্বার কত ছিল? 18 নাকি? কে বলতেছিল অ্যানসারটা? স্যার 18। হ্যাঁ, সব তো রেগুলার নাকি? মানে যদি কেউ ইরেগুলার থেকে থাকো আমাকে বললো, হ্যাঁ যে ইরেগুলার অত রোল। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে তারপরেরটা যদি বের করতে চাই আমার মনে হয় পারবা নাকি? 0.06 থেকে 0.2 এভাবে করে আমি আসলে সবগুলাই বের করতে পারবো। তাহলে এভাবে করে যদি আমি বের করছি, বের করার পরে দেখো আমি বের করলাম, ধরো 230 থেকে 60 যদি দেখি, বা প্রত্যেকটার জন্যই যতগুলা ডেপথে আমি স্যাম্পল কালেক্ট করছি প্রত্যেকটা ডেপথের জন্য আমি হচ্ছে এভাবে একটা চার্ট বানাবো। প্রত্যেকটা ডেপথের জন্য আমি যে স্যাম্পল নিছি সেই স্যাম্পলগুলো প্রত্যেকবার সিগন্যালাইসিস করব, প্রত্যেকবার গ্রাফ আঁকবো, প্রত্যেকটার জন্য এক একটা করে গ্রাফ এঁকে তার এফএমটা আমি বের করলাম, তার D10 বের করলাম, D60 বের করলাম, D30 বের করলাম, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বের করলাম, পার্সেন্টেজ কোসাইন কয় পার্সেন্ট আছে, মিডিয়ান সাইন কয় পার্সেন্ট আছে এই সঙ্গে অনুসারে বের করলাম, এবং ফাইন সাইন কয় পার্সেন্ট আছে এই অনুসারে বের করলাম। এটা একটা সামারি চার্ট, এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে কোথায় তোমার পানির লেভেলটা আছে। লাস্ট অন্য নেক্সট টপিকে যাওয়ার আগে বা ব্রেক নেওয়ার আগে, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এর মানে কি বলতে পারবা? ইউ এর মান 6 আসছে, এটা দ্বারা তুমি কি বুঝো? স্যার গ্রেডেশনটা কি রকম, ইউনিফর্ম নাকি সেটা আসলে বোঝা যায় এটা দিয়ে, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট দিয়ে? আচ্ছা, তো ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টের মান কত হলে ইউনিফর্ম বলবা? স্যার 2 থেকে 4 হইলে আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি, ধরো একটা আসছে 4 আর একটা আসছে 2, ইউ এর মান দুই লেয়ারে এরকম আসছে, কোনটা বেশি ইউনিফর্ম? স্যার যেটা 2 ওইটা। এটা কেন? এটা বেশি ইউনিফর্ম বুঝে দিতে পারবা? স্যার 2 থেকে 4 এর মধ্যে না, তাহলে 2 কাছে আসলে সেজন্যই বলছি। 2 যেটা সেটা ইউনিফর্ম, এটার কারণ হচ্ছে D60 উপরে আছে, 60% বেশি, মানে হচ্ছে এরকম কিছু। ধরো 2 থেকে 4 সবটাই আসলে ধরো ইউনিফর্ম, হ্যাঁ সবগুলোকে আমরা ইউনিফর্ম বলতে পারি, যে ইউনিফর্ম গ্রেডেড হচ্ছে 2 থেকে 4 হলে ইউনিফর্ম গ্রেডেড হতে পারে। বললাম একটা কথার কথা, আমি জানি না তোমরা কোথা থেকে এটা পাইছো, হয়তো থাকতে পারে এরকম জিনিস। তো 2 থেকে 4 যারা থাকবে, 3 থাকলো ইউনিফর্ম গ্রেডেড, 2 থাকলো ইউনিফর্ম গ্রেড, 4 থাকলো ইউনিফর্ম গ্রেডেড। বাট আমাকে আসলে বের করতে হবে, কি বের করতে হবে সেটা পরে আসি, আমি আপাতত বের করতে চাচ্ছি যে মোর ইউনিফর্ম, একটার মান আসছে 2 আর একটার মান আসছে 4, তাহলে মোর ইউনিফর্ম বেশি ইউনিফর্ম কে, 2 নাকি 4?
বলতে পারবা? স্যার 4। আচ্ছা, 2 দিয়ে আসলে মানে ওয়েল গ্রেডেড বুঝায় না 4 দিয়ে তো ওয়েল গ্রেডেড বুঝ মানে 2 দিয়ে তুমি বললা তো, তোমার কথাই অনুসারে ধরে ধরলাম 2 থেকে 4 সবাই ইউনিফর্ম গ্রেডেড, কথার কথা। তো সেখানে 2 বেশি ইউনিফর্ম না 4 বেশি? 4 বেশি ইউনিফর্ম হওয়ার কারণটা বেশি হইতে পারে, এটার কারণ হচ্ছে যে যেহেতু D60/D10 আছে, তো 60% এর সাথে যদি 10% এর রেশিও হচ্ছে। আচ্ছা, এই গ্রাফটা দেখো। ওকে, এই গ্রাফটা একটু দেখো, বলো যে আপাতত মান ভুলে যাও। এই গ্রাফ দেখে কি মনে হচ্ছে কোনটা বেশি ইউনিফর্ম, লালটা নাকি নীলটা? লালটা স্যার। লালটা। লালটা। তাহলে লালটারটাই যদি আগে বের করতে চাই, ধরো D60 কোথায় আছে? লালটা এই জায়গায়, এইটা হচ্ছে D60 এর মান, এইটা। আর D10 কোনটা আছে? ধরো এখান থেকে এইটা। ধরো কথার কথা, গ্রাফটা যদি আমি এভাবে আঁকতাম, তাহলে দুইটার মান কি হইতো? D10 এর মান, দুইটার মানে D10 এর মানও যেটা D60 মানটাও কি সেম আসতো না? কথার কথা ধরলাম। জি স্যার 1 হইতো। তাহলে এটার মান কত হইতো? D60 আর D10 যদি সমান সমান হয় তাহলে কত হবে? 1 ইউনিফর্ম হইতো স্যার। তাহলে এটা কি এখন কোনটা বেশি ইউনিফর্ম বলো? তাহলে 2 স্যার। তাহলে বুঝতে পারছো? জি স্যার। যত এটা হচ্ছে এরকম হবে তত কি ওয়েল গ্রেডেড, যত এটা এরকম হবে, হ্যাঁ যত হচ্ছে এরকম হবে তার মানে কি তত ইউনিফর্ম। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে মোর ইউনিফর্ম কোনটা? এইটা। স্যার 1 হইলে এইটার ইউনিফর্মটা কত? 1। 1 হচ্ছে সবচেয়ে মোর ইউনিফর্ম। তার মানে যত কম মান তত ইউনিফর্ম বেশি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক নিয়ে আসি নামাজের। তো তোমরা নামাজ পড়ো, তারপর আমরা শুরু করব। আমাদের কঠিন পার্টটা মোটামুটি শেষ, এরপরে পার্টটা হচ্ছে সহজ। যদি দেখি সেখানে কি আমাদের একটা সামারি চার্ট বানাইলাম। ওকে, দেখোটা প্রত্যেকটা সব ডাটা ফিল আপ করে নাই, তোমরা ফিল আপ করে নিবা। এরপরে যদি আমি দেখি যে পানি কোথায় পাবো, সেটা আমাকে বের করতে হবে। তো কি কি বলছিলাম, পানি কোথায় পাবো? যেখানে বড় বড় পার্টিকেল থাকবে সেখানে পানি পাওয়ার সম্ভাবনা বেশি। তো বলো তাইলে যে কি জিনিস এই চার্টে খুঁজবা যে মানটা এত হলে তাহলে ওই জায়গায় বড় পার্টিকেল পাওয়ার সম্ভাবনা আছে? স্যার কোর্স স্যান্ডের বেশি ভ্যালু। হ্যাঁ, কোর্স স্যান্ডের বেশি ভ্যালু কোথায় আছে সেটা। তবে না, আমরা সেটা চিন্তা করবো, আমরা কোর্স এবং মিডিয়াম স্যান্ড একসাথে চিন্তা করবো। মিডিয়াম স্যান্ডকেও ধরে নিব যে এটা থাকাও মানে পানি পরিমাণ বেশি থাকে। তাহলে কোর্স স্যান্ড এবং মিডিয়াম স্যান্ডের পরিমাণ যে লেয়ারটায় বেশি থাকবে সেটা দ্বারা আমি বুঝবো যে সেই লেয়ারে পানি থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, এফএম দ্বারা কি বোঝার কোনো উপায় আছে? কোথায় কোর্স পার্টিকেল আছে? রোল নাম্বার 20 বলো তো দেখি। স্যার আবার একটু করা যাবে প্রশ্নটা? হ্যাঁ, যে এফএম দ্বারা কি তুমি বুঝতে পারবা যে কোথায় পানিটা আছে, বড় সাইজের পার্টিকেল কোনটা? এফএম দ্বারা কি বোঝা যাবে না? না স্যার তা ঠিক বলতে পারলাম না। স্যার এটার লেস ভ্যালু যেটা ওইখানে মেবি। আচ্ছা, অন্য আর কেউ কোনো কিছু অ্যাড করবা? এফএম মানে কি? এফএম এর বড় মান হওয়া মানে কি? কোর্স এগ্রিগেট নাকি ফাইন এগ্রিগেট? ফাইন এগ্রিগেট স্যার। তাই 7 বলো, রোল নাম্বার 7 বলো। স্যার এফএম বেশি হইলে স্যার ওখানে পানি পাওয়ার ইয়েটা বেশি, পসিবিলিটি বেশি স্যার। স্যার এফএম এর ভ্যালু স্যার যত, হ্যালো হ্যাঁ বলো। স্যার নেটে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো। স্যার এফএম এর ভ্যালু যত বড় হয় তত কোর্স এগ্রিগেট। হ্যাঁ, স্যার কোর্স এগ্রিগেট যেখানে থাকে সেখানে স্পেস বেশি থাকবে, তো পানি পাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, তার মানে হচ্ছে এফএম এর মান আমরা খুঁজবো বড় কোথায় আছে। আচ্ছা, এখানে স্বপ্নটা ফিল আপ করা নাই, তো স্বপ্নটা ফিল আপ করলে হয়তো আমরা কোর্স স্যান্ড মিডিয়াম স্যান্ড যোগ করে দেখতে পারতাম যে কোথায় বেশি আছে, পার্সেন্টেজ অফ কোর্স স্যান্ড এবং মিডিয়াম স্যান্ড কোথায় বেশি আছে, তারপরে এফএম কোথায় বেশি আছে সেটা চেক করতাম। আচ্ছা, ইউ এর মান কি রকম চাও তোমরা যদি পানি বেশি পেতে চাও? ইউ এর মান কি কম চাও না বেশি চাও?
যদি পানি চিন্তা করো যে পানি আমার পাওয়া দরকার বেশি, এখানে পানি থাকার সম্ভাবনা বেশি, সেখানে ইউ এর মান কি হওয়া উচিত? স্যার ইউনিফর্ম যদি হয় তাহলে স্যার ভয়েড স্পেস কম ফিল আপ হবে, তাহলে পানির স্পেস বেশি থাকবে। তার মানে তুমি চাচ্ছ ইউনিফর্ম হোক এরকম চাচ্ছ? স্যার কারণ আমরা যখন দেখি যে মানে কোনো একটা অ্যাগ্রিগেট যদি মানে একদম ভালোভাবে কি বলে ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে হচ্ছে সেটা ভয়েড ফিল আপ করে আর কি, গ্যাপ রাখে না ভিতরে কোনো। তো সেক্ষেত্রে ইউনিফর্ম যদি হয় বা গ্যাপ গ্রেডেড যদি হয়, তাহলে হচ্ছে মানে পানি বেশি স্পেস থাকবে না, মানে ফিল আপ হবে না। সেটাই, যে একই সাইজের যদি পার্টিকেল থাকে, ইউনিফর্ম মানে কি একই সাইজের পার্টিকেল বেশি, একই সাইজের পার্টিকেল যদি বেশি থাকে তাহলে দেখো মাঝখানে ফাঁকা জায়গা থাকে, বাট যদি বিভিন্ন সাইজের পার্টিকেল থাকে তাহলে মাঝখানে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায়। তো মাঝখানে ফাঁকা জায়গা ভরাট হয়ে গেলে তাহলে কিন্তু পানি থাকার সম্ভাবনা কম বা পানি ধরে রাখার ক্যাপাসিটিটা কম। সেক্ষেত্রে আমরা চাই ইনফরমেটিভ কোএফিসিয়েন্ট কম হোক। তবে তোমরা কোনটার দিকে প্রথমে ফোকাস রাখতে চাও, এফএম ইউ নাকি কোর্সেন্ট মিডিয়াম স্যান্ডের পরিমাণ? কোনটার দিকে আগে কোনটা ইউজ করতে চাচ্ছ? স্যার মনে হয় স্যার ফাইননেস মডিউলাস বেশি মানে হ্যাঁ, প্রথমে আসলে এফএমটা দেখা যাবে, এটা দিয়ে বোঝা যাবে যে টোটাল এগ্রিগেটে কিরকম কোর্স এগ্রিগেট বা কিরকম ফাইন এগ্রিগেট আছে। আর একটা হচ্ছে কোর্সেন্ট এবং মিডিয়াম স্যান্ড, এইটা হচ্ছে মেইন দুইটা ফর্মুলা। এরপরে হচ্ছে ইউ আসে। ইউ মানে কি, যে একই সাইজের। একই সাইজের মানে কি, সেটা ছোটও হতে পারে আবার কি বড়ও হতে পারে। এখন ছোট ছোট সাইজ যদি একই সাইজের হয় তাহলে একদম ছোট ছোট সাইজ, এগুলো একই সাইজের আছে, এটা ইউনিফর্ম, কিন্তু তাদের ভিতরে কি গ্যাপ থাকবে? কম থাকবে কম কম্পারেটিভলি। থাকবে। তাহলে ইউটা হচ্ছে পরের জিনিস। ওকে, আগে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো সেভাবে যদি আমরা দেখি তাহলে আমরা চাই, হ্যাঁ বলো, এফএম টা কিভাবে বের করব? এফএম বের করা তো তোমরা আগে শিখছো, ওই যে ফর্মুলা আছে পার্সেন্টেজ অফ কি জানো, কিউমুলেটিভ পার্সেন্টেজ ডি10 ডিভাইডেড বাই 100, এগুলা সেটা তোমরা আগে যেভাবে করছো সেভাবে। তবে স্ট্যান্ডার্ড সিভ আছে, স্ট্যান্ডার্ড সিভ তোমাদের ম্যানুয়ালে লেখা আছে। হ্যাঁ, সূত্র সব ম্যানুয়ালে দেওয়া আছে, এখানে যা কিছু দেখানো হচ্ছে সবই ম্যানুয়ালে দেওয়া আছে। তো ম্যানুয়াল পড়লেই তোমরা বুঝতে পারবে, ম্যানুয়ালে সবকিছু দেওয়া আছে, সেখান থেকেই নেওয়া এগুলো লেখা। আমি হয়তো এই স্লাইড দিব না, ম্যানুয়ালে যা আছে এই একই জিনিস তো বানানো, তো ওখান থেকে দেওয়ার কোনো আসলে মানে হয়, একই জিনিস। আর এবার যদি আমি দেখি যে তাহলে আমি কিভাবে পানির লেভেলটা কনসিডার করব, কোথায় আছে, প্রথমে ওকে খুঁজতে হবে কোর্স স্যান্ড এবং মিডিয়াম স্যান্ড যেখানে বেশি আছে সেখানে, আর ফাইননেস মডুলাস যেখানে বেশি আছে সেখানে। আর এই কথাটা কি 2 নম্বর পয়েন্টটা কি ঠিক আছে? দুই নাম্বার পয়েন্টটা কি ঠিক আছে, কি মনে হয়? তোর কোশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। 2 নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা কি ঠিক মনে হচ্ছে নাকি? স্যার এইটা তো স্যার ঠিক হচ্ছে না, মানে 1 যদি হয় তো স্যার। আরেকজন কি বলতেছিল? স্যার এটা ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, তাহলে ঠিক মনে হচ্ছে না, এখানে কিন্তু ভুল আছে। এটা হবে কি, যে লোয়ার, হ্যাঁ, যদি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট যত কম থাকবে তত কি আসলে ফাঁকা জায়গা বেশি থাকবে। ফাঁকা জায়গা বেশি থাকা মানে কি, পারমিয়াবিলিটি বেশি থাকা। জি স্যার। এখানে কিন্তু লোয়ার হবে। ওকে, এটা খেয়াল রাখো। ওকে, এবার আমি আসি যে তাহলে আমি কিভাবে বুঝবো যে পানিটা কোথায় আছে। আমাদের ডাটা দিয়ে যদি দেখি তাহলে আমাদের ডাটাতে এই সবগুলো ফিল আপ করা নাই আপাতত। ফিল আপ করলে হয়তো বুঝতে পারতে আরো সব জিনিস কনসিডার করতে পারতাম। তো আমরা আপাতত যেহেতু এই ডাটাটা সব মানে আছে, এখান থেকে আমি আপাতত এফএম এর ভ্যালুটা কম্পেয়ার করতে পারতেছি, কারণ বাকি ডাটাগুলো ফিল আপ করা নাই। বাকি ডাটাগুলো ফিল আপ করলে যে সব জিনিস দেখতে বলছি সেই সব জিনিস কনসিডার করে তোমাকে বের করতে হবে পানির লেভেলটা কোথায় আছে। তো এখানে দেখে মনে হচ্ছে কোথায় পানি আছে, এফএমটা যেখানে সবচেয়ে বেশি সেখানে। তাহলে এখান থেকে পানি শুরু হয়েছে, এখান থেকে আমি শেষ পর্যন্ত ধরে নিলাম পানি আছে। তাহলে উপরের পোরশনটায় পানি নাই। এখন কথা হচ্ছে তাহলে স্ট্যাটিক ওয়াটার লেভেলটা কোনটা? স্ট্যাটিক ওয়াটার লেভেল হচ্ছে এতটুকু যে পানি আছে এটাই হচ্ছে অ্যাকুইফারের থিকনেস। তাহলে এর প্রথম লেভেলটা কত? 260। সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল অথবা স্ট্যাটিক ওয়াটার হেড। আচ্ছা, এরপরে কি আছে দেখি। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার অ্যাকুইফার থিকনেস কত। অ্যাকুইফার থিকনেস কত হবে বলো তো, কত ফিট হবে অ্যাকুইফার থিকনেস? 150 ফিট। হ্যাঁ, এরকম কিছু হবে আর কি, যদি ছবিতে দেখে তাহলে বেটার হবে।
এখানে যদি খেয়াল করো পানি ধরে নিচ্ছি যে লাস্ট পর্যন্ত পানি আছে, তাহলে 410 থেকে 260 বিয়োগ দিলে পাবা 150, তার মানে 150 ফিট টোটাল পানি আছে। এটা হচ্ছে অ্যাকুইফারের থিকনেস। আর অ্যাকুইফার থিকনেসের প্রথম যে মানটা যেখানে পানি পাইছো সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল। এবার আসি হচ্ছে ওয়েলের ডেপথ কিভাবে বের করব। ওয়েলের ডেপথ বের করার জন্য আমরা অলরেডি এই সব জিনিস ডিসকাস করছি যে প্রথমে আমরা একটা টেস্ট বোরহোল করব 37 মিলিমিটার ডায়ামিটারের, হ্যাঁ, তারপর 10 ফিট পর পর মাটি নিব, তারপরে সেগুলো হচ্ছে আমরা কি বলে সিগন্যালাইসিস করব, এরপরে এই জিনিসটা করলাম। আর আরেকটা কথা যে আমরা ওয়েলটাকে খনন করি বা কূপটাকে খনন করি অ্যাকুইফারের লাস্ট পর্যন্ত, তার মানে আমরা ওয়েলটাকে কোন পর্যন্ত নিয়ে যাব, কূপটাকে খনন করব পানি যে পর্যন্ত আছে, মানে 410 ফিট পর্যন্তই আমরা নিয়ে যাব, মানে 400 ফিটে যে ছেড়ে দিব না, 410 ফিট পর্যন্ত আমরা কূপটা খনন করব। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়েল কেসিং পাইপ। কেসিং পাইপটা আমরা কিভাবে ডিজাইন করব? কেসিং পাইপ ডিজাইন করার জন্য আমাকে হচ্ছে তার ডায়ামিটারটা যদি আগে চিন্তা করি, ডায়ামিটারটা কিরকম হওয়া উচিত। কেসিং পাইপের ডায়ামিটার যদি ছবিতে দেখো এখানে, এটা হচ্ছে পাম্প, তাহলে কেসিং পাইপের ডায়ামিটার কি পাম্পের চেয়ে ডায়ামিটারের চেয়ে বড় হওয়া উচিত নাকি ছোট হওয়া উচিত? যেহেতু এটা পাম্পের মধ্যেই থাকে। ছোট হবে স্যার। না, ভালো করে বুঝো, বড় হওয়া উচিত স্যার। হ্যাঁ, যে সাবমার্সিবল পাম্পটা অলওয়েজ এই কেসিং পাইপের মধ্যে থাকবে, তার মানে কি অবশ্যই কেসিং পাইপটা সাবমার্সিবল পাম্পের ডায়ামিটারের চেয়ে বড় হবে। কত বড় হবে? নরমালি আমরা সাবমার্সিবল পাম্পের যে ডায়ামিটার তার চেয়ে ডাবল নিয়ে থাকি হচ্ছে কেসিং পাইপের ডায়ামিটার। আর ডায়ামিটারটা যত বড় হবে ততই কিন্তু তুমি হচ্ছে এখানে ক্লিয়ারেন্স রাখতে হবে, পানি যে ঢোকার জন্য ক্লিয়ারেন্স থাকতে হবে, জায়গাটুকু তো ক্লিয়ারেন্স পানি ঢোকার জন্য থাকতে হবে, তো এরকম পরপর একটা ক্লিয়ারেন্স মেইনটেইন করতে হবে। তো নরমালি আমরা সাবমার্সিবল পাম্প যেটা থাকে তার ডাবল হচ্ছে ডায়ামিটার নিয়ে থাকি, কেসিং পাইপের ডায়ামিটারটা ডাবল হয় নরমালি সাবমার্সিবল পাম্পের। ওকে, আচ্ছা, এরপরে ধরো আরেকটা জিনিস, তুমি যদি হচ্ছে বেশি স্যার, পানি চাও, হ্যাঁ বলো। স্যার বড় ছোটর জিনিস স্যার বুঝলাম না। আচ্ছা, আমার কেসিং পাইপের ডায়ামিটারটা কত হবে সেটা আমার কি বুঝতে হবে। কেসিং পাইপে আমি ডিজাইন করব, তাহলে কেসিং পাইপের ডিজাইন বাদ হচ্ছে কেসিং পাইপের ডায়ামিটার প্লাস তার লেন্থ। এখন ডায়ামিটারটা যদি আমি চিন্তা করি, কেসিং পাইপের ডায়ামিটার কত হওয়া উচিত? কেসিং পাইপের মধ্যে যেহেতু আমি পাম্প রাখতে হবে, তার মানে কি পাম্প যদি মোটা হয় তার চেয়ে আরো বেশি মোটা হইতে হবে কাকে? পাইপটাকে, কেসিং পাইপটা, সেটাই বলছি। তো কত মোটা হওয়া উচিত? আমরা নরমালি হচ্ছে এই পাম্পের যে ডায়ামিটারটা তার ডাবল নিয়ে থাকি হচ্ছে কেসিং পাইপের ডায়ামিটার। জি স্যার। ঠিক আছে, এবার আমাকে স্যার, আরেকটা, হ্যাঁ বলো। স্যার আমরা যে এর আগে 410 ফিট পর্যন্ত নিলাম, স্যার ওইটা কিভাবে মানে 260 ফিট পর্যন্ত, এটা কি আনুমানিক? বুঝি না, 260 থেকে আমার ওয়াটার লেভেলটা স্টার্ট মানে হয়েছিল 410 পর্যন্ত কেন নিচ্ছি সেটা? জি স্যার। আচ্ছা, বা উপরে কেন নি নাই সেটা? জি, এর থেকে বেশি অথবা এর থেকে কম কেন নিচ্ছি না? আচ্ছা, এর থেকে বেশি হয়তো আর তার কাছে ডাটাই নাই, হ্যাঁ, তার কাছে হয়তো তার আগের থেকে বেশি সে টেস্ট করে নাই সেটা। তো যদি চিন্তা করো যদি উপর পর্যন্ত পানি আসে তাহলে নিচে কি পানি থাকবে না? যদি এই পর্যন্ত পানি আসে, ধরো বালতির উপরে পানি আসে, তাহলে বালতির নিচে কি পানি নেই? জি স্যার। বুঝছো কথাটা? এই লেভেলে যাওয়ার পরে হয়তো সে হচ্ছে কি পাইছে, একটা রক লেয়ার পাইছে, তারপর আর টেস্ট করতে পারে না। বুঝছো? তার মানে উপরে যদি পানি থাকে, এখান থেকে যদি পানি শুরু হয়, তার মানে নিচে তো অবশ্যই পানি আছে, সেই হিসাবে চিন্তা করে আমরা হচ্ছে এই পর্যন্ত নিচ্ছি। বাট মাঝখানে কোনো একটা লেয়ার খারাপ হতে পারে, ধরো মাঝখানে কোনো একটা লেয়ারে, এখানে ধরো মাঝখানে একটা কোনো লেয়ার, একটা কেলে লেয়ার, সে জায়গাটা মাটিটা ভালো না, তার উপরে পানি আছে নিচে পানি আছে, কেলে লেয়ারটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে কি পাইপটা ভেদ করতে পারি, বাট যদি কোনো একটা রক লেয়ার থাকে সেটা কিন্তু আমি ভেদ করতে পারি না। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এই যে কেলে লেয়ার থাকলে কি হবে না হবে সেটা পরে বলবো, আপাতত ধরে নাও। তাও তোমাকে এখান থেকে দেখে বুঝতে হবে যে কেলে লেয়ার নাকি কেলে লেয়ার না কেলে লেয়ার না, হ্যাঁ, সেগুলো দেখে বুঝতে হবে যে মাঝখানে কোনো খারাপ লেয়ার আছে নাকি, বাট সেটা পরে আমরা দেখবো। আপাতত ধরে নিই যে এখানে মাটি সবটাই ভালো আছে, সব জায়গায় পানি আছে। ওকে, এবার কেসিং পাইপের ডায়ামিটার যদি আরেকটা চিন্তা করি যে ডায়ামিটার কত হওয়া উচিত। তুমি যদি বেশি পানি তুলতে চাও তাহলে ডায়ামিটার কি বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? যদি বেশি ইল্ড যদি বেশি নিতে চাও, বেশি হওয়া উচিত স্যার। বেশি হওয়া উচিত। ওকে, তাহলে বলছে যে তুমি যদি পার মিনিটে 600 থেকে 1300 গ্যালন পানি তুলতে চাও তাহলে মোটামুটি কেসিং পাইপের ডায়ামিটার 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি হওয়া উচিত। ওকে, এটা একটা বুঝলাম যে যদি তোমার ডিমান্ড এটার মধ্যে পড়ে পার মিনিটে তাহলে তুমি 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি নিতে পারো, এভাবে বলছি। আর একটা বলছে কি সাবমার্সিবল পাম্পের ডাবল সাইজ আমরা নিয়ে থাকি।
এবার ম্যাটেরিয়ালটা কি টাইপের হতে পারে? পাইপটা হচ্ছে, যদি তোমার মোটা সাইজের পাইপ দরকার তাহলে তুমি মাইল্ড স্টিল চুজ করো। যদি তোমার ছোট সাইজের ছোট ডায়ামিটার হলেই চলতেছে তাহলে আর মাইল্ড স্টিল দরকার নেই, তাহলে তুমি পিভিসি পাইপ দিয়েও কেসিং পাইপ হিসেবে ইউজ করতে পারো পিভিসি পাইপ। আচ্ছা ওকে, এবার আসি লেন্থ। তার ডায়ামিটার বুঝলাম, লেন্থ কিভাবে বের করবো সেটা এখন দেখবো। ডায়ামিটার এবং ম্যাটেরিয়াল দেখলাম, লেন্থটা কিভাবে করবো। লেন্থ বের করার জন্য একটা মেইন ফর্মুলা, সেটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পাম্প যেটা আছে সেই পাম্পটাকে অলওয়েজ পানির নিচে থাকতে হবে, পানির লেভেলের নিচে থাকতে হবে। সেটা পাম্পিং করা অবস্থায় মানে কি, যে পানি তুলতেছি সে অবস্থায়, পানি তুলতেছি যখন, তখন পানির লেয়ারটা কি, ধরো কথার কথা এখানে যদি আমি দেখি, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে তার স্ট্যাটিক ওয়াটার লেভেল, আর এটা হচ্ছে পানি তোলার সময় পানিটা এই পর্যন্ত নিচে নেমে গেছে, এভাবে পানিটা নিচে নেমে গেছে, তাহলে এটা হচ্ছে পানিটা নিচে নেমে গেছে। তাহলে আমি কি বলছি, যে এই যে পানি পাম্পিং করার সময় পানি কোথায় আছে, এই লেভেলে আছে, তাহলে পাম্পটাকে করতে হবে কি, অলওয়েজ পানির নিচে রাখতে হবে, পানির নিচে রাখতে হবে। পানি যদি ধরে নিলাম এখানে থাকবে পাম্পিং করার সময়, তাহলে তার নিচে পাম্পটাকে বসাইতে হবে। এখন সেটা শুধু আজকের দিনের জন্য না, সেটা তোমার ডিজাইন লাইফে 20 বছরে, তুমি যদি 20 বছর যদি চিন্তা করো যে আমি ডিজাইন করবো, 20 বছর সার্ভিস দিবি, তাহলে 20 বছর পরেও পানিটা কি এখানে থাকবে? 20 বছর পরে কি পানি এখানে থাকবে, না একটু নিচে নেমে যেতে পারে? কি মনে হয়? পানির লেভেল তো প্রতি বছর নিচে নেমে যাচ্ছে, একটু নিচে নামবে। একটু যদি নিচে নামি, তাহলে আমি যদি প্রথম থেকে পাম্পটাকে নিচে না নামাই রাখি, তাহলে কি তখন আর পাম্পটাকে নিচে নামানোর অপশন আছে? তাহলে কিন্তু আমাকে প্রথম থেকেই পাম্পটাকে কোথায় দিয়ে রাখতে হবে, এই নিচে দিয়ে রাখতে হবে। আমাকে প্রথম থেকেই ক্যালকুলেশন করতে হবে যে 20 বছর পরে পানির লেভেলটা হয়তো এখানে আসবে, তাহলে তারও নিচে আমাকে পাম্পটা দিতে হবে। তার মানে ফর্মুলাটা কি, যে অলওয়েজ থাকবে কি, সাফিসিয়েন্টলি বিলো দা ম্যাক্সিমাম পাম্পিং ওয়াটার লেভেল। তার মানে পাম্পিং করার সময় পানির লেভেল যেখানে থাকবে তার অলওয়েজ নিচে থাকতে হবে পাম্পটাকে, তার মানে পাম্পটাকে পানির মধ্যে অলওয়েজ থাকতে হবে। আচ্ছা, এখন সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, যদি একটা একটা করে আসি। ধরো আমি পানি পাইলাম, আমাদের ডায়ামিটার কত পাইছি, আমাদের পানি প্রথম পাইছি কত ফিটে, মনে আছে? 200 কত ফিট, 260 ফিটে পানি পাইছি। 60 ফিট স্যার। ওকে, 260 ফিটে পানি পাইছি, ঠিক আছে। পানি তাহলে সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়াটার লেভেল। ওকে, সেই পর্যন্ত তো পাইপ দিতেই হবে, এই পর্যন্ত তো পাইপ আমাকে দিতেই হবে। এরপরে আরো পাইপ দিতে হবে নিচে, কতটুকু পর্যন্ত নিচে পাইপ দিতে হবে, যে ড্র ডাউন কতটুকু হয়েছে পাম্পিং এর কারণে, যে পানির লেভেলটা নিচে চলে যায়, তাহলে সেটা হচ্ছে ড্র ডাউন, সেটাও আমাকে ওই পর্যন্ত কেচিং পাইপ দিতে হবে। এরপরে পানির লেভেলটা আমি পাইলাম এখানে, বাট পানির লেভেলটা কি এখানে থাকবে, না 1 বছর পর পর পানির লেভেল কমবে, বা প্রতিদিনই আসলে পানির লেভেল কমতেছে? তাহলে পার বছরে যদি 1 ফিট করে পানি নেমে যায়, তাহলে 20 বছর পরে পানির লেভেল কোথায় থাকবে, 20 ফিট নিচে নাকি? সেটা হচ্ছে এইটা, যে 20 বছর পরে পানির লেভেল কোথায় থাকবে, সেটা আমার ক্যালকুলেশন করতে হবে এখানে। আচ্ছা, এরপরে আমি আরো সেফটির জন্য আরো 10-15 ফিট নিচে আমি হচ্ছে কি করব, যদি এদিকে না, যদি একটু এদিকে দেখাই, 10-15 ফিট মনে হচ্ছে, ধরো এতটুকু, কথার কথা, ধরো 15 ফিট এতটুকু সেফটি হিসেবে আরো আমি কিছু হচ্ছে 10 থেকে 15 ফিট নিচে কেসিং পাইপটাকে ঢুকাবো, বা পাম্পটাকে আরো নিচে নামাবো। কারণ কি, আমার হয়তো ক্যালকুলেশনে কোনো ভুল হতে পারে, বা অন্য কোনো যে কোনো একটা রিজন হতে পারে, তো আমি চিন্তা করতেছি কোনো এক বছর হয়তো খরা হয়ে গেল, বলা তো যায় না, তো সে বছর হয়তো বেশি পানি নিচে নেমে গেল, সেই জন্য আমি হচ্ছে এক্সট্রা আরো কিছু সেফটি হিসাবে 10 থেকে 15 ফিট আমি বাড়াই নি। এরপরে তার মানে এই পর্যন্ত চলে আসলাম, এরপরে আমাকে যোগ করতে হবে কি, পাম্পের লেন্থ। কারণ পাম্পটাকে তো কেসিং পাইপটাকে কি পাম্পের নিচ পর্যন্ত দিতে হবে, তাহলে পাম্প যদি এখানে শেষ হয়, কেসিং পাইপটাকে তার নিচ পর্যন্ত নিয়ে ছেড়ে দিতে হবে, মানে এই পর্যন্ত আমাকে কেসিং পাইপ দিতে হবে, তাহলে সেটা হচ্ছে পাম্পের লেন্থ যোগ করতে হবে। তার মানে এই সবগুলো যদি তুমি যোগ করো, তাহলে পাবা টোটাল গ্রাউন্ড সারফেস থেকে কত ফিট নিচ পর্যন্ত তোমাকে কি দেওয়া উচিত, কেসিং পাইপ দেওয়া উচিত। এতটুকু বুঝতে কারো অসুবিধা? কারো কোনো সমস্যা এতটুকু বুঝতে? না স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের ডাটা দিয়ে যদি একটু দেখি, আমাদের ডাটা অনুসারে
এখানে আমরা 260 ফিটে পাইছিলাম প্রথম পানিটা, স্ট্যাটিক ওয়াটার লেভেল। এরপরে আমরা ধরে নিলাম 10 ফিট হচ্ছে ড্র ডাউন হবে। দশ ফিট ড্র ডাউন হচ্ছে এটা। তারপর আমি ধরে নিলাম প্রত্যেক বছরে 2 ফিট করে পানি নিচে নেমে যাবে। 20 বছরে টোটাল কত ফিট পানি নিচে নেমে যাবে? 40 ফিট। তার আগে যোগ করছি এই 10 ফিট, তার আগে যোগ করছি এই 60 ফিট, 260 ফিট। এক্সট্রা আমি সেফটি ধরলাম 15 ফিট, আর পাম্পের লেন্থ আমি ধরলাম হচ্ছে 5 ফিট। তাহলে আমি টোটাল এই লেভেল থেকে গ্রাউন্ড সারফেস থেকে 330 ফিট নিচ পর্যন্ত আমাকে দিতে হবে কেসিং পাইপটা। আর কেসিং পাইপের তারা ডায়ামিটারটা চুজ করছে 14 ইঞ্চি এবং মাইল্ড স্টিল পাইপ চুজ করছে তারা। ওকে, তো আমাদের কেসিং পাইপের ডিজাইন তাহলে এখানে শেষ। কেসিং পাইপের পরে আমাদের কি আছে, কোন পাইপটা আছে কেসিং পাইপের পরে দেখি, একজন কিন্তু জিজ্ঞেস করি। রোল নাম্বার হচ্ছে 23 বলো। রোল নাম্বার 23। স্যার কোশ্চেনটা আবার? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে কেসিং পাইপের পরের পাইপের নাম কি? কেসিং পাইপের নিচে যে পাইপটা দেই, তো প্রথম থেকে পরে আসতেছি। স্ট্রেইনার পাইপ ভুলে গেলা? স্ট্রেইনার, জি স্যার। হ্যাঁ, এই যে বা স্ট্রেইনার পাইপ অথবা ওয়েল স্ক্রিন পাইপ। কেসিং পাইপ হচ্ছে এই পর্যন্ত ছিল, তারপরে যে ডটেড করা দেখা যাচ্ছে একটা বা ছিদ্রওয়ালা যে হচ্ছে পাইপটা আছে সেটাকে আমরা ওয়েল স্ক্রিন বলতেছি বা স্ট্রেইনার পাইপ বলতেছি। এখন তাহলে আমরা কি পাইলাম এতক্ষণ পর্যন্ত? পাইছি যে আমার কেসিং পাইপটা হবে এখান থেকে শুরু করে 330 ফিট পর্যন্ত, তার মানে এই লেভেল পর্যন্ত আমি কেসিং পাইপ দিলাম। এখন বাকি স্ট্রেইনারের পাইপটা কতটুকু লেন্থ দিব এবং তার ডায়ামিটার কত হওয়া উচিত সেটা আমি বের করব। আচ্ছা, সেটা যদি বের করতে চাই তার আগে একটু যদি দেখি, এখানে তো ছিদ্র আছে, এক একটাকে আমরা স্লট বলতেছি। যদি বেশি পানি তুলতে চাও ছিদ্র কি বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? যদি বেশি পানি তুলতে চাও বড় স্যার। বড়। বড় যদি ছিদ্র হয় তাহলে পানি কি ঘোলা হবে না পানি পরিষ্কার হবে? ঘোলা হবে। ঘোলা হবে। কেন ঘোলা হবে? ক্লে অথবা আদার পার্টিকেল চলে আসবে। হ্যাঁ, যদি আমি চিন্তা করি যে সাইজটা একটু বড় দিব ওপেনিংটা, তাহলে আমার কি হবে যে ওপেনিং দিয়ে শুধু পানি চলে আসবে না, পানির সাথে সাথে কি আসবে? আশেপাশের যে ম্যাটেরিয়াল গুলো আছে বা পার্টিকেল গুলো আছে তারাও চলে আসবে। ওকে, আশেপাশে ম্যাটেরিয়াল গুলো যদি চলে আসে, একটা সমস্যা হচ্ছে পানি ঘোলা হবে, ওকে, কিন্তু তার সাথে সাথে এই জায়গার মাটিটা কোথায় চলে আসবে? পানির সাথে উপরে চলে আসবে। তাহলে এই জায়গাটা কি ফাঁকা হয়ে যাবে না? চারপাশের জায়গাটা, চারপাশের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। যদি ফাঁকা হয়ে যায় তাহলে এই মাটি কি এখানে থাকবে না এই মাটি কোলাপস করে নিচে নেমে যাবে? কোলাপস করবে স্যার। তাহলে এটা চলবে আসলে? তখন কিন্তু আসলে চলবে না, সমস্যা হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই মাটি কোনোভাবেই যাতে এখান থেকে অন্য জায়গায় সরে না যায়। তার মানে স্যার রিং দিব সেক্ষেত্রে কি দেব দেখি আমরা চিন্তা করি যে আমাদের এখানে সেটাকে এই মাটি যাতে উপরে না চলে আসে সেই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে পারি? অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে যে মাটিটা আছে, এখানে ধরো মাটি আছে, একটা ছোট্ট কণা আছে, একটা ছোট্ট কণা দেখতে পাচ্ছি। এই যে ওপেনিংটা যেটা আছে সিভ ওপেনিং, তার সাইজটা এই ছোট্ট কণার চেয়ে বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? বলো। ছোট। কোশ্চেনটা আরেকবার করেন স্যার। যে সিভের যে এখানে যে ওপেনিংটা আছে, ছিদ্রটা, হ্যাঁ, সেই ছিদ্রের সাইজটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? এইখানে আশেপাশে কি সাইজের পার্টিকেল আছে? কি সাইজের পার্টিকেল আছে? আশেপাশে কোন সাইজের পার্টিকেল আছে? ধরো বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, মাঝারি সাইজ আছে, কোন সাইজটাকে তুমি আটকাইতে চাচ্ছ? ছোটগুলো গেছে একদম ছোটগুলো। হ্যাঁ, মানে একদম ছোটগুলোকে আটকাইলে আলটিমেটলি সবগুলোকে আটকানো হবে। হ্যাঁ, তাহলে আমি তার মানে কি বুঝলাম যে এই পার্টিকেলের উপর ডিপেন্ড করতেছে ওপেনিং এর সাইজ। আচ্ছা,
এখন তুমি যদি একদম ছোট সাইজ দাও, ওপেনিংটা ধরো খুব ছোট দিলা, এতটুকু ছিদ্র, তাহলে সেটা দিয়ে পানি পার মিনিটে কি কম তুলতে পারবা না বেশি তুলতে পারবা? যদি ছোট দাও কম স্যার। পানি আবার তখন কম চলে আসবে। আচ্ছা, তাহলে আমাকে বুঝে গেল যে একটা সমস্যার ভিতরে এখানে পড়তেছি। তাহলে আমাকে এমন ভাবে চিন্তা ভাবনা করতে হবে যে পানিও যাতে মোটামুটি আমরা তুলতে পারি এবং ছিদ্রটাও যাতে আবার বেশি বড় না হয়ে যায়। এখানে একটা কি যেন বলতে চাইছিলাম, আরেকটা, হ্যাঁ বলো তো, যদি ছিদ্রের সাইজ বড় হয় তাহলে পানি কম ভেলোসিটিতে ঢুকবে, নাকি ছিদ্রের সাইজ ছোট হলে পানি কম ভেলোসিটিতে ঢুকবে, বা বেশি ভেলোসিটিতে কখন ঢুকবে? বড় হইলে বেশি ভেলোসিটি, ছোট হইলে বেশি ভেলোসিটি যাবে। তোমরা সূত্র পড়ছো Q ইকুয়ালস টু AV। জি স্যার, ভেলোসিটি বেশি হবে ছোট মানে ছিদ্র কি হলে। ছোট ছিদ্র হইলে বেশি ভেলোসিটিতে ঢুকবে পানি। আচ্ছা, বেশি ভেলোসিটিতে পানি ঢোকাতে, বেশি ভেলোসিটিতে পানি ঢুকলে আবার সমস্যা আছে কি, আশেপাশে ম্যাটেরিয়ালটা টান বেশি খাবে, তাহলে টানের মধ্যে আবার চলে আসতে পারে। তার মানে আমাকে বুঝলাম যে ভেলোসিটিটা কমাই রাখতে হবে। ভেলোসিটিটা কমাই রাখতে হবে। ভেলোসিটিটা কতটুকু কমাই রাখতে হবে? অনেক স্লো রাখতে হবে, মানে 0.1 ফিট পার সেকেন্ড গতিতে পানিটা ঢুকে যাবে। এর চেয়ে বেশি গতিতে পানি ঢুকলে তাহলে দেখবা যে মাটি সহ পানিতে চলে আসতেছে। এই জন্য আমরা ভেলোসিটিটা অনেক কম রাখার চেষ্টা করব। আর সিভের সাইজটা, মানে সিভ না তো স্লোপ ওপেনিংটা আমি অন্যভাবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে কত দেওয়া উচিত। তো আপাতত এতটুকু তোমরা মাথায় রাখো। এখন আসি, তাহলে স্ট্রেনারের কাজটা কি? স্ট্রেনারের কাজ হচ্ছে কি, যে আমার আশেপাশের যে ম্যাটেরিয়ালটা আছে তারা যাতে ভিতরে না চলে আসে, তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা যাতে কলাপস না করে, সেটা একটা কাজ। এবং আশেপাশের যে কণা আছে, স্যান্ড বা যে ছোট ছোট কণা আছে, মাটির কণা, সেটা যাতে পানির সাথে না চলে আসে। এবং আরেকটা জিনিস কি, লো ভেলোসিটিতে চলে আসতে হবে, পানিটা যাতে বেশি ভেলোসিটিতে না আসে। বেশি ভেলোসিটিতে আসলে তার সাথে সাথে কিন্তু স্যান্ডও নিয়ে আসবে। তো আমাকে লো ভেলোসিটিতে যাতে পানিটা ঢোকে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তো এবার আসি স্ট্রেনারের লেন্থটা তাহলে আমরা কিভাবে চিন্তা ভাবনা করব। স্ট্রেনারের লেন্থ হচ্ছে ডিপেন্ড করতেছে অ্যাকুইফারের থিকনেস, ড্র ডাউন কতটুকু হচ্ছে, মানে ড্র ডাউন তো তোমরা বুঝো সেটা, এবং ওই অ্যাকুইফারে মাটিটা কিরকম আছে সেটা। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্রেনারকে আমরা 100 ফিটের চেয়ে বেশি দিতে পারবো না, মানে 100 ফিটের চেয়ে লম্বা দিতে পারবো না। কারণ কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। একটা স্ট্রেনার ম্যাক্সিমাম তুমি 100 ফিট লম্বা দিতে পারবে, কারণ এর চেয়ে বেশি দিতে গেলে সেটা হয়তো সোজা রাখতে পারবে না, সেটা একটু ইনক্লাইন্ড হয়ে যাবে, তখন আবার সমস্যা। তো এটাকে সোজা রাখতে গেলে 100 ফিটের চেয়ে বেশি হয়ে গেলে সোজা রাখা কঠিন। তাহলে আমরা ম্যাক্সিমাম আমি কত দিতে পারবো স্ট্রেনার? 100 ফিট। আর স্ট্রেনারকে আমরা কোন পর্যন্ত দিব? একদম ধরো এটা হচ্ছে অ্যাকুইফারের শেষ, এটা হচ্ছে বটম অ্যাকুইফার, একদম বটন পর্যন্ত কিন্তু স্ট্রেনার দেয় না। স্ট্রেনার দিছে কিন্তু তার একটু উপর পর্যন্ত, তার একটু উপর পর্যন্ত স্ট্রেনার দিছে। কেন একটু উপর পর্যন্ত স্ট্রেনার দিছে সেটা যদি একটু খেয়াল করো, এই জিনিসটা ভাবে, এইভাবে জানে পানিটা ঢুকতে পারে, এইভাবে পানিটা ঢুকতে হবে। এটাকে বলে আপওয়ার্ড কনভার্জিং ফ্লো। তার মানে এইভাবে যদি পানিটা না ঢুকতে পারে তাহলে কি হবে? ধরো একটা পানি এভাবে ঢুকলো হরাইজন্টালি, আরেকটা পানি যেভাবে দেওয়া আছে এভাবে ঢুকলো, কোনটায় গ্র্যাভিটি বেশি কাজ করবে? বালুর কণার উপরে, বা বালু ঢোকার সম্ভাবনা কোনটায় বেশি? সোজাসুজি ঢুকলে নাকি হচ্ছে ইনক্লাইনলি যদি, কোনটায় হচ্ছে বালু ঢোকার সম্ভাবনা কম সেটা যদি বলো পানির সাথে? আচ্ছা, ইনক্লাইন ভাবে যদি পানিটা ঢোকে তাহলে দেখবা গ্র্যাভিটির টানে স্যান্ডটা নিচে পড়ে যাচ্ছে, এখানে যে বালুর কণাটা তাদের উপরে একটা গ্র্যাভিটির টান বেশি কাজ করে। এই কারণে আমরা হচ্ছে কি করি, আমরা বলি যে এটাকে পানিটা যাতে এরকম হরাইজন্টালি না, পানিটা যাতে হচ্ছে এভাবে, এইভাবে ইনক্লাইন ভাবে পানিটা যাতে, আপওয়ার্ড কনভার্জিং ভাবে যাতে পানিটা ঢোকে। এভাবে কখন ঢুকতে পারবে? যখন তুমি স্ট্রেনারকে একটু উপরে দিবে, স্ট্রেনারকে এখানে দিবে, স্ট্রেনারকে যাতে তুমি এখানে না দাও, লাস্টে না দাও। এটা যদি বুঝে থাকি, এবার আসি যে স্ট্রেনারের একটা রেকমেন্ডেড লেন্থ তারা বলছে। স্ট্রেনারের রেকমেন্ডেড লেন্থটা কত? দেখো অ্যাকুইফারের থিকনেসের উপর ডিপেন্ড করতেছে। অ্যাকুইফার থিকনেস যদি 25 ফিটের চেয়ে কম হয় তাহলে স্ট্রেনারের লেন্থ হবে 70%। অ্যাকুইফারের লেন্থ যদি এত হয় তাহলে এত পার্সেন্ট কম রেকমেন্ড করতেছে, আর 50 ফিটের চেয়ে বেশি হলে এত পার্সেন্ট রেকমেন্ড করতেছে। পার্সেন্টটা কোনটার সাথে এটা বুঝতে হবে। আমাদের অ্যাকুইফার থিকনেসটা কত ছিল মনে আছে?
কত ছিল আমাদের অ্যাকুইফার থিকনেসটা? 150 ফিট। তাহলে বলো তো 150 ফিট মানে এইটার মধ্যে পড়ে। তাহলে কত পার্সেন্ট বলতেছে রেকমেন্ড করতেছে, কত পার্সেন্ট? 80% রেকমেন্ড করতেছে স্ট্রেইনার দিতে পারবে। 80% কোনটা? এই 150 ফিট। এই 150 ফিটের 80% মানে কত ফিট? 120 ফিট। 120 ফিট। তার মানে তারা বলতেছে যে তুমি রেকমেন্ড করতেছে তারা যে তুমি 120 ফিট হচ্ছে দিতে পারবে। কিন্তু এর আগে একটা সংজ্ঞা ছিল না যে 100 ফিটের চেয়ে বেশি দিতে পারবে না, মনে আছে? 100 ফিটের চেয়ে বেশি লম্বা পাইপ দিলে আমার সমস্যা হবে, সোজা রাখা কঠিন। তাহলে এই টেবলটা কি জিনিস বুঝতে পারছো? এই টেবলটা কি, যে আমার অ্যাকুইফার এটা রেকমেন্ড করতেছে, আগেরটা ছিল ম্যাক্সিমাম, এটা হচ্ছে রেকমেন্ড। রেকমেন্ডটা কিভাবে করতেছে যে অ্যাকুইফার থিকনেস যদি 50 ফিটের চেয়ে বেশি হয় তাহলে অ্যাকুইফার থিকনেসের 80% আমি স্ট্রেইনার দিব। অ্যাকুইফার থিকনেস যদি এইটার মাঝামাঝি হয় তাহলে আমি ধরো সেটা কত হতে পারে, ধরো অ্যাকুইফার থিকনেস হচ্ছে 40 ফিট। অ্যাকুইফার থিকনেস যদি 40 ফিট হয় তাহলে আমি এই 40 ফিটের 75% আমি স্ট্রেইনার দিতে পারবো। এটা তারা রেকমেন্ড করতেছে। 40 × 0.75 করলে যে লেন্থ আসবে অতটুকু লেন্থ তারা রেকমেন্ড করতেছে স্ট্রেইনার দেওয়ার জন্য। সেটা যদি হয় তাহলে আমাদের মোটামুটি লাস্ট আর একটা স্লাইড বাকি আছে। তার আগে একটু বাকি আছে। স্ট্রেইনারটা দেখতে কি রকম হয় যদি খেয়াল করো, স্ট্রেইনারটা দেখতে একটা হচ্ছে এই রকমের হয় আর একটা হচ্ছে এই রকমের হয়। এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি? এইটা দেখো কন্টিনিউয়াস একটা ওপেনিং আছে, ফাঁকা কন্টিনিউয়াস একটা ওপেনিং আছে, মানে পুরো ডায়ামিটার জুড়ে তার একটা ওপেনিং আছে। আর এখানে শুধু এতটুকু জায়গা ওপেনিং, এতটুকু জায়গা ওপেনিং। তাহলে এইটা হচ্ছে এইটা কন্টিনিউয়াস স্লোট টাইপ, এটাকে বলে এইটা, আর এটাকে বলে হচ্ছে ব্রিজ টাইপ। ওই জন্য গেল ব্রিজ টাইপ হচ্ছে এটা। তাহলে প্রেফার করে কোনটা? প্রেফার করে হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমরা প্রেফার করি। ডায়ামিটারটা কত হয় স্ট্রেইনারের, বা এই ডায়ামিটারটা কত হবে? ডায়ামিটারটা নরমালি 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হয়। আর এটা বলছিল যে এন্ট্রান্স ভেলোসিটি কত হবে, বলছিলাম 0.1 ফিট পার সেকেন্ড, এর চেয়ে যাতে বেশি না হয় এরকম লো ভেলোসিটিতে আমাকে পানি ঢুকতে হবে। ওকে, এবার আসি হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক পাইপ কি জিনিস বলতেছে সেটা আমরা পরে আসি। আমরা যদি ডিরেক্টলি এখানে চলে যাই, এটা লাস্ট স্লাইড আজকের, এটা একটু খেয়াল করো যে স্ট্রেইনারের লেন্থ আমি কিভাবে বের করব। আমার 260 ফিটে আমি হচ্ছে মানে আমার কি বলে কেসিং পাইপ দিছি কত ফিট পর্যন্ত মনে আছে? কেসিং পাইপ দিছি হচ্ছে 330 ফিট পর্যন্ত, আর পানির লেভেল আছে টোটাল 410 ফিট পর্যন্ত। আচ্ছা, তাহলে বলো স্ট্রেইনার দেওয়ার জন্য বাকি আছে কতটুকু? 80 ফিট এরকম কিছু একটা বাকি আছে। দেখি আস্তে আস্তে 80 ফিট বাকি আছে, আস্তে আস্তে দেখি। প্রথমে আসি আমি যে অ্যাকুইফার ডেপথ যদি দেখি, অ্যাকুইফার ডেপথ আমার কত? 150 ফিট। তোমরা আগেই বের করছো, যেটা 50 ফিটের চেয়ে বড়। যদি 50 ফিটের চেয়ে বড় হয় তাহলে কত পার্সেন্ট রেকমেন্ড করছে? 80%। 80% রেকমেন্ড করা মানে কি 120 ফিট রেকমেন্ড করছে, রেকমেন্ডেড স্ট্রেইনার লেভেল। আর হচ্ছে ম্যাক্সিমাম আমি কত দিতে পারবো? বলছিলাম যে ম্যাক্সিমাম আমি 100 দিতে পারবো, এর চেয়ে বেশি দিলে স্ট্রেইনার পাইপটা সোজা রাখা কঠিন। আর আমার অ্যাভেলেবল কতটুকু আছে দেখো, তোমরা অ্যাভেলেবল বলছিলে কি 330 টোটাল আছে পানি, এখান থেকে 410 ফিট পানি আছে, তার ভিতরে অলরেডি আমি 330 ফিট পর্যন্ত কেসিং পাইপ দিছি। বাকি আছে কত ফিট? 80 ফিট। এখন 80 ফিটের মধ্যে মাঝখানে আরেকটা পাইপ দিছে দেখো লাস্টের দিকে, ব্ল্যাঙ্ক পাইপ বলতেছে। ধরে নিলাম ব্ল্যাঙ্ক পাইপের হাইট হচ্ছে 10 ফিট, তাহলে স্ট্রেইনার দেওয়ার জন্য আর ফাঁকা জায়গা কতটুকু আছে? এটুকু বুঝতে পারছো? স্ট্রেইনার দেওয়ার জন্য কতটুকু ফাঁকা জায়গা আছে? জি স্যার 70 ফিট। এখন বলো কোনটা নিবে, এই তিনটার ভিতরে কোনটা নিবা তোমরা? কোনটা সিলেক্ট করবে? কত ফিট স্ট্রেইনারের লেন্থ দিবা? যেটা ছোট। হ্যাঁ 70 ফিট। এটা আমি হচ্ছে, যদি ধরো এই মানটা আসছে 80 ফিট, এই মানটা 90 ফিট, ঠিক আছে। এখন কত দিবা? এখন স্ট্রেইনারের লেন্থটা কত দিবা? 70 ফিট। আচ্ছা,
যদি ধরো এখানে আছে হচ্ছে 90 ফিট, এখন কত দিবা? 80 ফিট। 80 ফিট কিন্তু রেকমেন্ড। আশা করি তোমরা বুঝছো। ওকে, ব্ল্যাঙ্ক পাইপটা কি জিনিস? এটা লাস্টে 10 ফিট করে দেওয়া হয়। কেন দেওয়া হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এতটুকু ধরে নাও। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর তোমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে যে স্ট্রেইনারের লেন্থ পর্যন্ত। ডাটাটা আমি হচ্ছে তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। আর তোমাদের ম্যানুয়ালে সবকিছুই দেওয়া আছে, ম্যানুয়াল থেকে তোমরা হচ্ছে প্রসিডিউরটা বা বাকি যে সব জিনিস সূত্রপত্র যা আছে সব ওখানে দেওয়া আছে। তো ম্যানুয়াল দেখলেই তোমরা সব পারবে। স্যার স্লাইডটা আগে দিয়ে দেওয়া যাবে? না, স্লাইডটা আসলে দেওয়ার দরকার পড়ে না, কারণ এটা তো আসলে হচ্ছে তোমাদের ম্যানুয়াল থেকেই নেওয়া, ম্যানুয়ালে সবকিছুই আছে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।